গোটা হাসপাতাল মুখর ক্যাপ্টেন আর্য এহসানের অস্থির ব্যস্ত দুশ্চিন্তাগ্রস্ত পদচারণায়। জরুরি বিভাগের সম্মুখে রীতিমতো ডাক্তারদের একটা ছোটখাটো জটলা পেকেছে, হুলস্থুল কাণ্ড। টুইঙ্কেল বাবার কোলে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে চলেছে তখন থেকে। হঠাৎ একজন ডাক্তার বের হয়ে আর্যকে অভয় দিয়ে বললেন, ডোন্ট ওয়ারি মিস্টার এহসান, ওনার ডান হাতটা জাস্ট একটু ইনজোর্ড, বাট টেনশনের কিছু নাই, মাইনর ইনজুরি, আমরা ব্যান্ডেজ করে দিয়েছি। ডাক্তারের অভয় বাণীতেও কাটল না আর্যর ভয়ের রেশ। চিন্তা কাটাতে সে ফের শুধালো, এখন কি অবস্থা ডাক্তার? শি ইজ ওয়েল নাও। ব্যাস, শি ইজ ওয়েল নাও কথাটা কর্ণঘরে পৌঁছাতে আর্য এক প্রকার কাউকে তোয়াক্কা না করে দ্রুত পদে কেবিনের ভেতরে প্রবেশ করলো। টুইঙ্কেল কোল থেকে নামার জন্য ছটফট করে উঠছে। কেবিনের ভেতরে সাদা চাদরে ঢাকা বেডে আধা শোয়া হয়ে বসে আছে তৃষা। তার ডান হাতটা শুভ্র ব্যান্ডেজে মোড়ানো, যা তার আকাশি রঙের কামিজের সাথে এক করুণ বৈপরীত্য তৈরি করেছে। তৃষার মুখখানা ফ্যাকাশে হয়ে গেলেও চোখ দুটো যেন এখনও সেই অঘটনের রেশ বয়ে বেড়াচ্ছে। টুইঙ্কেল এক ছুটে বেডের পাশে গিয়ে দাঁড়ালো। তার ডাগর ডাগর চোখ দুটো জলে টইটিম্ব। সে খুব সাবধানে তৃষার ভালো হাতটা ধরে কান্না ভেজা গলায় বলে উঠল, বানি, ও বানি, তোমার কি অনেক পেইন হচ্ছে? ওই পচা গাড়িটা কেন তোমাকে ধাক্কা দিল? আমি না তোমাকে অনেক মিস করেছিলাম। পাপা তো অনেক ভয় পেয়ে গিয়েছিল। তৃষা ম্লান হাসলো। বাহাতে টুইঙ্কেলের চোখের জল মুছে দিয়ে তাকে বেডের উপর টেনে নিল। অত্যন্ত আদুরে গলায় সান্ত্বনা দিয়ে বলল, না সুইটহার্ট, আমার একদমই ব্যথা করছে না, কিন্তু তুমি এভাবে কাঁদলে কিন্তু বানিও কেঁদে ফেলবে। এ বাণীর জন্য এখন একটু হাসো প্লিজ। ঠিক তখনই আর্য বেডের একদম শিহরে এসে দাঁড়ালো। তার চোখে মুখে তখনও আতঙ্কে সে কালো ছায়া লেপ্টে আছে, শার্টের হাতা গোটানো, কপালে বিন্দু বিন্দু ঘাম। আর্যকে আজ বড় বেশি অগোছালো লাগছে। সে কয়েক সেকেন্ড স্থির চোখে তৃষার দিকে তাকিয়ে রইল। তার সেই সুগভীর চাহনিতে শাসন ছিল নাকি অন্য কোনো অব্যক্ত আকুলতা তা বোঝা দেয়। সে বেশ ব্যতিব্যস্ত অথচ রাশভারী কণ্ঠে শুধালো, আরে উলতিশা, নাকি কি বলি বাচ্চাটাকে ভোলানোর জন্য মিথ্যা বলছেন? আপনার কি কোনো হিতাহিত জ্ঞান নেই? জাস্ট একটা পথ শিশুকে বাঁচাতে গিয়ে নিজের জীবনটা ভেবে রিক্সে ফেলা মানে কি? আপনি কি নিজেকে সুপারম্যান মনে করেন? তৃষা আর্যের দিকে তাকাতেই দেখল সে পরিচিত মিস্টার মুডকিলার ইমেজের আড়ালে আজ এক অদ্ভুত অস্থিরতা। সে নিজেকে কিছুটা গুছিয়ে নিয়ে শান্ত স্বরে বলল, আমি ঠিক আছি। আর শিশুটা ও যদি রাস্তায় পড়ে থাকতো তবে গাড়িটা ওকে পিষে ফেলতো। আমি কেবল ওকে সরিয়ে দিয়েছি। নিজেকে সুপার উমেন ভাবিনি আমি। আমি কেবল একজন মানুষ ভেবেছিলাম নিজেকে। আর্যর চোয়ালটা মুহূর্তে শক্ত হয়ে গেল। সে এক কদম এগিয়ে এসে চিন্তিত ভাবটা অতি সন্তর্পণে লুকিয়ে রুক্ষ ভঙ্গিতে বলল, হিউম্যানিটি ইজ গুড, বাট স্টুপিডিটি ইজ নট। রেস্টুরেন্ট থেকে ফেরার পথে জাস্ট কয়েক সেকেন্ডের হিরোইজম দেখাতে গিয়ে আপনি যদি আজ কোনো বড় ডিজাস্টার ঘটিয়ে ফেলতেন, তবে এই বাচ্চাটার কি হতো? আপনি কি জানেন আপনার এই ক্লাম যে হিরোইজম আমাদের সবাইকে কতটা প্যানিক করে দিয়েছিলেন? ইট জাস্ট পিওর কেয়ারলেস। তৃষা বিরক্তি নিয়ে মুখ ফিরিয়ে নিল, বিড়বিড় করে বলল, উপদেশ শুরু হয়ে গেল, মিস্টার মুড খিলার কোথাকার। আর্য শুনতে পেয়েও যেন না শোনার ভান করলো। সে পকেট থেকে ফোন বের করে কাউকে একটা ইনস্ট্রাকশন দিল। তারপর পুনরায় তৃষার দিকে ফিরে বলল, মেডিকেল রিপোর্টস ক্লিয়ার, তবে আপনার এই ইম্পালসিভ ডিসিশন নেওয়ার অভ্যাসটা কিন্তু অ্যালার্মিং। নেক্সট টাইম রাস্তায় হাঁটার সময় সোশ্যাল ওয়ার্কের চিন্তা ব্রেন থেকে ডিলিট করে দিয়েন। কেবল নিজের সেফটি দিকে ফোকাস করবেন। আপনার গ্র্যাভিটি এমনিতে নড়বড়ে, তার উপরে এই অ্যাক্সিডেন্টাল স্টান্টগুলো আর নিতে পারছি না। তৃষা এবার জেদ করে বলল, আমি তো আর ইচ্ছে করে অ্যাক্সিডেন্ট করিনি, পরিস্থিতিটাই এমন ছিল। আপনি কি চান আমি একটা শিশুকে মরতে দেখতাম? টুইঙ্কেল দুজনের মাঝে দাঁড়িয়ে পাপা আর বানির এই ঠান্ডা লড়াই দেখছিল। সে আর্যর হাত ধরে বলল, পাপা, বানিকে বকো না তো। বানি তো হিরোইন। চলো আমরা বানিকে বাড়ি নিয়ে যাই। আর্য তৃষার দিক থেকে নজর সরিয়ে টুইঙ্কেলকে কোলে তুলে নিল। যাওয়ার জন্য ঘুরে দাঁড়িয়ে একবার আর চোখে তৃষার ব্যান্ডেজ করা হাতটার দিকে তাকিয়ে বলল, রেডি তো? বিল সেটেল করা হয়ে গেছে। আর হ্যাঁ, বাড়িতে গিয়ে কিন্তু কোনো এক্সকিউজ চলবে না। আপনাকে প্রপার বেড রেস্টে থাকতে হবে, অ্যান্ড দ্যাট ইজ অ্যান অর্ডার, নট এ রিকোয়েস্ট। তৃষা এক হাত দিয়ে ওড়নাটা সামলাতে সামলাতে মনে মনে গাল ফুলিয়ে ভাবল, আস্ত একটা ডিকটেটর। মানুষ অসুস্থ হলে একটু মিষ্টি করে কথা বলতে হয়, আর উনি আসছেন কমান্ড দিতে। ফকিন্নির ঘরের মডার্ন জমিদার কোথাকার। ভারী পরিবেশ আর বিদঘুটে সব গন্ধ। হাসপাতালটা বাড়াবাড়ি অপছন্দের তৃষার। যদিও এটা স্বাস্থ্যসম্মত বিন হসপিটাল ছিল, তবুও হাসপাতালের পরিবেশ সবসময় বিরক্তি করে তৃষার জন্যে।
এক প্রকার সেখান থেকে পালিয়ে বাঁচে। ঘন্টাখানেক হয়তো এসেছে তারা, এর মধ্যেই দম বন্ধ হয়ে আসছে তার। কিছুক্ষণ হাসপাতালের করিডোর পেরিয়ে আর্য তৃষাকে নিয়ে পার্কিং লটের দিকে অগ্রসর হলো। তৃষা এতক্ষণে হাঁপ ছেড়ে বেঁচেছে। আর্যর এক হাতে টুইঙ্কেল আর অন্য হাতে সে অত্যন্ত সন্তর্পণে তৃষার সুস্থ হাতটা ধরে রেখেছে, যেন সামান্য অসতর্কতায় এই কাচের পুতুলটি আবার চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। গাড়ির কাছে পৌঁছাতে আর্য পকেট থেকে রিমোট টিপে লক করলো। সে অত্যন্ত কোমলতার সাথে তৃষার জন্য পেছনের দরজাটা খুলে দিয়ে দাঁড়িয়ে রইল। তৃষা যখন গাড়িতে উঠতে গেল তখন চোট পাওয়া ডান হাতটা ব্যথায় তার মুখটা যন্ত্রণায় কুঁচকে উঠল। আর্যর তীক্ষ্ণ নজর তা এড়ালো না। সে দ্রুত টুইঙ্কেলকে পাশে সরিয়ে দিয়ে নিজেই ঝুঁকে এলো তৃষার দিকে। 1 সেকেন্ডের জন্য যদি কখনো শান্ত হও। আর্যর তীক্ষ্ণ স্বরে স্বামীর উক্তিতে মুখ কুঁচকে কিছু বলতে যাবে তার আগেই আর্য তৃষার কোমরে এক হাত দিয়ে এবং অন্য হাতে তার কাঁধ আগলে ধরে অতি সাবধানে তাকে পেছনের সিটে বসিয়ে দিল। তৃষা আর্যর এমন আকস্মিক কাণ্ডে বিস্ফোরিত নয়নে তাকালো। অনুভব করলো আর্যের গায়ে সেই পরিচিত কাষ্ঠল সৌরভ আর তার হাতের উষ্ণতা। কয়েক সেকেন্ডের জন্য দুজনের নিঃশ্বাস যেন একীভূত হয়ে গেল। তৃষার হৃৎপিণ্ডটা অবাধ্য হয়ে ধুকপুক করছে, অথচ আর্যর চোখে তখন কেবল এক নিবিড় সুরক্ষার আবেশ। তৃষাকে বসিয়ে দিয়ে আর্য যখন সিট বেল্টটা টেনে দিচ্ছিল তখন তৃষা আমতা আমতা করে বলল, আমি নিজেই পারতাম, আপনি কেন শুধু শুধু? আর্যর চোখের দিকে সরাসরি তাকিয়ে বেলটা ক্লিপে আটকে দিয়ে বলল, আপনার পাড়ার দৌড় তো আজ হাসপাতাল পর্যন্ত দেখাই গেল। সো এখন থেকে পরবর্তী ইনস্ট্রাকশন না দেওয়া পর্যন্ত আপনি জাস্ট একটা পেসিভ অবজেক্ট হয়ে থাকবেন। কথা বলবেন কম, আর নিজের এই ইনজার্ড বডিকে নড়াচড়া করবেন কম। ইটস দ্যাট ক্লিয়ার? তৃষা জানালা দিয়ে বাইরের দিকে মুখ ফিরিয়ে নিল, বিড়বিড় করে বলল। মিস্টার ডিক্টেটর সাহায্যের নামেও জাস্ট হুকুম জারি করছেন? আর্য ড্রাইভিং সিটে বসে আয়নায় তৃষার প্রতিবিম্বর দিকে একবার তাকালো, তারপর গাড়ি স্টার্ট দিয়ে শান্ত স্বরে বলল, শুনেছি মিস তৃষা, আপনার ওই ভোকাবুলারি ব্যাংক থেকে আমাকে দেওয়া বিশেষণগুলো কিন্তু আমি সব সেভ করে রেখেছি। সময় মতো সুদে আসলে ফেরত পাবেন। টুইঙ্কেল এতক্ষণ পাপার বানিরে গাম ভেজে দৈরত দেখছিল। সে পেছনে সিটে তৃষার কোল ঘেঁষে বসে তার ছোট্ট হাতটা তৃষার সুস্থ হাতের উপর রাখলো। গাড়ি স্টার্ট দিতে টুইঙ্কেল বড় বড় চোখ করে আর্যর দিকে তাকিয়ে বিজ্ঞের মতো বলে উঠল, পাপা, তুমি মিছামিছি বাণীকে বকছো কেন? তুমি তো সারা রাস্তা কোলে করে আমাকে নিয়ে আসো, বাণীকে কেন কোলে তুললে না? তুমি কি জানো না, হিরোইনদের ব্যথা পেলে হিরোরা কোলে তুলে নেয়। তুমি বাণীকে শুধু সিট বেল্ট বেঁধে দিলে, ওকে পুতুল নাকি? ড্রাইভিং সিটে বসা আর্যর হাতটা গিয়ারে থাকা অবস্থায় হঠাৎ একটু কেঁপে উঠল। আয়নায় সে দেখলো টুইঙ্কেল বেশ আয়েশ করে তৃষার উপর হেলান দিয়ে বসে আছে। মেয়ের এমন অকাট্য যুক্তিতে আর্যের মতো দুধে অফিসারেরও যেন বাক্য স্ফূর্তি হলো না। সে শুকনো একটা ঢোক গিলে পরিস্থিতি সামাল দিতে বলল, মাম্মা, বাণীতে এখন অসুস্থ, আর আমি তো ড্রাইভার। ড্রাইভার কি গাড়ি ফেলে রেখে কাউকে কোলে নিতে পারে? তুমি বরং বাণীকে ধরো, যাতে ও পড়ে না যায়। টুইঙ্কেল ছাড়বার পাত্রী নয়। সে তৃষার চিবুক ছুঁয়ে আদুরে গলায় বলল, বানি, পাপা একদম পচা, শুধু বড় বড় কথা বলে। তুমি ভেবো না তো আমি তোমাকে একদম শক্ত করে ধরে রাখবো। আচ্ছা বানি, তুমি তো হিরোইন হয়ে বাবুটাকে বাঁচালে, এখন পাপা কি তোমাকে পুরস্কার হিসেবে বড় চকলেট বক্স কিনে দেবে? পাপা কিন্তু আমাকে বলেছিল তুমি অনেক ব্রেভ। তৃষা চট করে আর্যর দিকে তাকাতেই দেখলো আর্য দ্রুত চোখ সরিয়ে রাস্তার দিকে নিবদ্ধ করলো। তৃষা মৃদু হেসে টুইঙ্কেলকে নিজের কাছে টেনে নিল। মনে মনে ভাবলো, এই গম্ভীর খাম্বটা তবে আড়ালে আমার প্রশংসা করে, বাইরে তো শুধু ডিক্টেটরগিরি। তৃষা টুইঙ্কেলের কপালে একটা চুমু খেয়ে বলল, চকলেট লাগবে না সোনা, পাপা যে বকে দিচ্ছে না, এটাই বড় সারপ্রাইজ। তুমি বরং পাপাকে বলো এখন তাড়াতাড়ি বাড়ি নিয়ে যেতে, বাণীকে তো আবার অর্ডার মেনে রেস্ট নিতে হবে। টুইঙ্কেল এবার আর্যর সিটের পেছন থেকে তার শার্ট টেনে ধরে বলল, পাপা শোনো, বাড়ি গিয়ে তুমি বাণীকে একলা ফেলে রাখবে না কিন্তু। বাণী একা থাকতে ভয় পায়। তুমি বাণীর ঘরে ল্যাপটপ নিয়ে বসবে আর বাণীকে কার্টুন দেখাবে। আর হ্যাঁ, বাণীকে নিজ হাতে ঔষধ খাইয়ে দেবে। বাণী তো ঔষধ খেতে গেলেই মুখটা তিতকুটে করে ফেলে। আর্যর কপালে এবার দুশ্চিন্তার বদলে ঈষৎ লজ্জার রেখা ফুটে উঠল। সে ধরা গলায় বলল, মাম্মাম, বাণী বড় হয়েছে, সে নিজেই খেতে পারে। তুমি কি কথা বলা বন্ধ করবে? তৃষা নিজেই খানিকটা চুপসে গেল টুইঙ্কেলের বাচ্চামি সুলভ এমন কথায়। সেই টুইঙ্কেলকে টেনে তার মুখে আদুরে স্পর্শ লেপে বলল, ড্রাইভিং এর সময় বেশি কথা বলতে হয় না কিউটি পাই, নইলে পাপার কনসেন্ট্রেশন নষ্ট হবে। তুমি বরং আমার সাথে গল্প করো।
রাস্তায় জ্যামের কারণে গাড়ি বারবার থামছিল। আর্য ড্রাইভিং অত্যন্ত স্মুথ, তবুও প্রতিটা ব্রেক করার সময় সে আয়নায় নজর রাখছিল তৃষার দিকে। হঠাৎ করে একটা গর্তে চাকা পড়তে গাড়িটা একটু ঝাঁকুনি খেলো। আর্যর হাতটা যেন স্বয়ংক্রিয়ভাবে গিয়ার ছেড়ে পেছনে সিটের দিকে চলে গেল তৃষাকে আগলাতে। ব্যথা লেগেছে? আর্যর কণ্ঠস্বরে চিন্তার রেশ স্পষ্ট। তৃষা মাথা নেড়ে জানালো সে ঠিক আছে, কিন্তু সে লক্ষ্য করলো আর্যর কপালে এখনও চিন্তার রেখাগুলো মেলেনি। বাড়ি ফেরার পথে তৃষা লক্ষ্য করলো আর্য একটা ওষুধের দোকানের সামনে গাড়ি থামালো। গাড়ি থেকে নেমে সে নিজেই ভেতরে গেল এবং কিছুক্ষণ পর একটা ছোট ব্যাগ হাতে ফিরল। আপনার পেন কিলার আর কিছু মাল্টিভিটামিন। আর হ্যাঁ, এই লজেন্সগুলো টুইঙ্কেলের জন্য নয়, আপনার জন্য। তেতো ওষুধের পর যদি মুখটা কলার মতো তেতো হয়ে থাকে তবে এগুলো কাজে দিবে আর কি। আর্য প্যাকেটটা তৃষার কোলে রাখলো। তৃষা অবাক হয়ে লজেন্সের প্যাকেটটার দিকে তাকিয়ে রইল। আর্যর এই সূক্ষ্ম কেয়ারগুলো যেন এক অদ্ভুত রসায়ন তৈরি করছে, সে মনে মনে ভাবলো। লোকটা কি মানুষ নাকি কোনো রিডল? এক মুহূর্তে বলছে, আবার পরক্ষণেই আবার লজেন্স কিনে দিচ্ছে। আর্যর গাড়িটা শুকনিরে পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা পেরিয়ে রাত হয়েছে। আর্য দ্রুত গাড়ি থেকে নেমে তৃষার পাশে দরজাটা খুলে দিল। টুইঙ্কেলকে কোলে নিয়ে তৃষাকে পাশাপাশি নিয়ে হাঁটতে হাঁটতে বলল, আজকের জন্য আপনার অ্যাডভেঞ্চার কোটা শেষ। এখন থেকে ডিনারের আগ পর্যন্ত আপনি পুরপাট বেড রেস্টে থাকবেন। তৃষা আর্যর চোখে চোখ রাখলো। দেখলো সেই শাসনের আড়ালে শ্রান্তির এক ছাপ। মানুষটা তার জন্য আজ কতটা অস্থির ছিল তা তার এই লালচে চোখ দুটোই বলে দিচ্ছে। তৃষা কিছু না বলে কেবল মৃদু মাথা নাড়ল। সিঁড়ি দিয়ে ওঠার সময় তৃষা লক্ষ্য করল আর্যর হাতে তার সেই আকাশি রঙের ওড়নার এক প্রান্ত, যা সে অতি সাবধানে ধরে রেখেছে যাতে মেঝেতে না লুটিয়ে পড়ে। আর্য সূক্ষ্ম খেয়ালগুলোতে অলক্ষে মুচকি হাসল তৃষা। রুমের সামনে আসতেই আর্য তৃষার উদ্দেশ্যে ফের বলল, রেস্ট নেবেন। এখন টোটালি রুম থেকে বের হবে না কিন্তু। টুইঙ্কেলের লিস্টে সবটা না হলেও ওষুধ আর রেস্টের পার্টটা কিন্তু আমি স্ট্রিক্টলি মেনটেন করব। আপনি বড় হয়েছেন ঠিকই, কিন্তু আপনার জ্ঞান বুদ্ধি যে টুইঙ্কেলের চেয়ে কম তা কিন্তু আজ প্রমাণিত। সো নো মোর আর্গুমেন্টস। তৃষা মুখখানা বাংলার পাঁচের মতো করে ভেতরে প্রবেশ করলো, মনে মনে বিড়বিড়ালো। স্বাভাবিক কথাও যদি একটু ঠিকভাবে বলে। রাতের নিস্তব্ধতা শুকনিরকে এক মায়াবী চাদরে ঢেকে দিয়েছে। তৃষার ঘরে মৃদু নীল আলো জ্বলছিল। ওষুধের ঝিমুনি আর ক্লান্তিতে সে কখন যে ঘুমিয়ে পড়েছিল নিজেও জানে না। যখন ঘুম ভাগলো ঘড়ির কাঁটা তখন রাত 9টার ঘর ছুঁই ছুঁই। ধরফর করে বিছানায় উঠে বসলো তৃষা। ব্যান্ডেজ করা ডান হাতটা অবশ্যই আছে, কিন্তু তার চেয়েও বেশি অস্থিরতা কাজ করছে তার মনে। বাড়ির রাতের ডিনারের দায়িত্বটা তো তার ছিল। এ বাড়িতে আসার পর থেকে তো সে দায়িত্ব নিজে গ্রহণ করেছে। তৃষা দ্রুত বিছানা ছাড়লো। ওড়নাটা কোনো মতে বাম হাতে টেনে নিয়ে সে পা টিপে টিপে রুম থেকে বের হলো। তার মনে একরাশ অপরাধবোধ। নিশ্চয়ই আর্য আর টুইঙ্কেল না খেয়ে বসে আছে, কিংবা হয়তো টুইঙ্কেল খিদেই কান্না করছে। সিঁড়ি দিয়ে দ্রুত নামতে নামতে নিচের হল ঘরে নিস্তব্ধতা দেখে সে অবাক হলো, কিন্তু রান্নাঘরের কাছাকাছি আসতে তার কানে ভেসে এলো খুন্তি নাড়া শব্দ আর টুইঙ্কেলের খিলখিল হাসি। তৃষা রান্নাঘরের দরজার আড়ালে দাঁড়িয়ে যা দেখলো তাতে তার হৃদস্পন্দন যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। রান্নাঘরে সে অতি পরিচিত পরিবেশে আজ এক অভূতপূর্ব দৃশ্য। যাকে সবসময় ইস্ত্রি করা শার্ট আর দামি স্যুটে দেখা যায়, সে আর্য এহসানি আজ নিজের ধবধবে সাদা শার্টের হাতাগুলো কনুই পর্যন্ত গুটিয়ে কোমরে একটা গাঢ় রঙের অ্যাপ্রন জড়িয়ে দাঁড়িয়ে আছে। হাতে চপার আর অত্যন্ত দক্ষ হাতে সে সবজি কুচি করছে। আগুনের তাপে আর্যর কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে, কিন্তু তার মনোযোগ পুরোপুরি কড়াইয়ের দিকে। রান্নাঘরের চুলার পাশের কাউন্টার টপের উপর আয়েশ করে বসে আছে টুইঙ্কেল। সে দুই পা দোলাচ্ছে আর অনর্গল বকবক করে চলেছে। পাপা, তুমি তো বাণীকেও ছাড়িয়ে গেছো। তুমি কি জানো, বাণী যখন আলু কাটে তখন মাঝে মাঝে আঙুল কেটে ফেলে। তুমি তো একদম প্রো। আচ্ছা পাপা, তুমি কি ইউটিউবে শেফদের মতো কড়াইটা ওভাবেই ওপরে ছুঁড়ে মারতে পারো? আর্য রান্না করতে করতে আলতো হাসলো। চুলার আঁচ কমিয়ে সে টুইঙ্কেলের গাল টিপে দিয়ে বলল, ওটা শেফরা করে, আমি তো জাস্ট তোমার আর তোমার অসুস্থ বাণীর জন্য কোনো মতে কাজ চালাচ্ছি। বাণী যদি সকালে উঠে দেখে আমি তার চিকেন দখল করেছি, তবে সে আমাকে মিস্টার ডিরেক্টর থেকে মিস্টার ইনফেয়ার বানিয়ে দিবে। টুইঙ্কেল হাসতে হাসতে গড়িয়ে পড়ল। না পাপা, বাণী তো আজ তোমাকে দেখে ফিদা হয়ে যাবে। পাপা, বাণী কিন্তু অনেক চিজ পছন্দ করে। তুমি কিন্তু পাস্তায় এক্সট্রা চিজ দিবে। তৃষা দরজার আড়ালে দাঁড়িয়ে বাকরুদ্ধ হয়ে রইল। যে মানুষটা 1 ঘন্টা আগে হাসপাতালে তাকে ধমকাচ্ছিল, সেই এখন নিজের হাতে তার জন্য রাতের খাবার রাখছে। আর্য হাতে সেই সাবলীল মুভমেন্ট আর টুইঙ্কেলের সাথে তার এই নিবিড় সখ্যতা তৃষার মনের সবটুকু অভিমান এক নিমিষেই জল করে দিল। সে আর স্থির থাকতে পারল না। দ্রুত রান্নাঘরের ভেতরে ঢুকে পড়ে বিড়বিড় করে বলল, আপনি
আপনি এখানে কেন? আর এসব কি করছেন? আমি তো নেমে এসেছিলাম রান্না করতে। আর্য চমকে পেছনে ফিরল। তিশাকে দেখে তার কপালে আবারও সেই বিরক্তির ভাঁজ পড়ল। সে চপারটা পাশে রেখে গম্ভীর গলায় বলল, আপনাকে কি আমি বেড রেস্টে থাকার অর্ডার দেইনি, নাকি আপনি বাংলা বুঝতে পারেন না? তৃষা আমতা আমতা করে বলল, না মানে রাত হয়ে গেছে, আপনারা না খেয়ে থাকবেন তাই। এই বাড়িতে আপনি ছাড়াও একজন সক্ষম মানুষ আছে, সেটা কি ভুলে গেছিলেন? তাহলে আপনি রান্না করবেন? এই যে শুনুন, শুধু এখানে না, শিল্পে আমার জন্য আমার নিজেকেই করতে হয়। সো আই হ্যাভ এ নলেজ। তাই আপনার এমন ফালতু টেনশন না করলেও চলবে, জানকে রেস্ট নিন। তৃষা দোনামোনা করে বলল, আহ, না মানে আপনি কতটুকুই বা পারবেন? রান্নাবান্না তো অভ্যেসের ব্যাপার। টুইঙ্কেল চিজ পাস্তা খেতে চেয়েছে, ওটা বেশি ট্রিকি। আমায় দিন, আমি বাঁ হাতে ম্যানেজ করে নেব। আর্য হাতের খুন্তিটা একপাশে রেখে আর চোখে তৃষার দিকে তাকালো। তৃষার ব্যান্ডেজ করা হাতটার দিকে একবার ইশারা করে বলল, আপনার এই বাঁ হাতের খেল দেখার শখ আমার আপাতত নেই। নিজের উপর হিরোইজম যে ওভারডোজ, আপনি হাসপাতালে গিয়েছিলেন। নিজের উপর হিরোইজম যে এভাবে ওভারডোজ, আপনি হাসপাতালে গিয়েছিলেন, সেটা কি এখনো কাটেনি? আর রান্নার কথা বলছেন? জাহাজে যখন সমুদ্রের ডিউটি থাকে তখন নিজের খাবার নিজেই ম্যানেজ করতে হয়। আমি আপনার মতো কেবল রেসিপির ভিডিও দেখে রান্না শিখিনি মিস তৃষা। আই হ্যাভ প্র্যাকটিক্যাল নলেজ। সো অনধিকার প্রবেশ বন্ধ করে ডাইনিংয়ে গিয়ে বসুন। তৃষা আরো কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগে কাউন্টার টপ থেকে লাফ দিয়ে নিচে নামলো টুইঙ্কেল। সে দুই কোমরে হাত দিয়ে কপালে হালকা ভাঁজ ফেলে একদম বড়দের মতো ভঙ্গিতে তৃষার সামনে গিয়ে দাঁড়ালো। তার ডাগর ডাগর চোখে তখন শাসনের ছোঁয়া। বানি, তুমি কেন কথা শোনো না বলো তো? পাপা তোমাকে বলেছে না রেস্ট নিতে? তুমি কি জানো না, যারা কথা শোনে না তাদের পুলিশে ধরে নিয়ে যায়। আর এখন তো পাপা নিজেই পুলিশ, পাপা তো এখন শেফ। তুমি যাও তো বানি, ডাইনিংয়ে গিয়ে লক্ষ্মী মেয়ের মতো বসো। পাপা আর আমি মিলে আজ তোমাকে সারপ্রাইজ ডিনার খাওয়াবো। টুইঙ্কেলের এই মিনি ডিক্টেটর রূপে তৃষার হাসি পেয়ে গেল। ওকে ওকে বাবা, আমি হার মেনে নিলাম। তোমাদের বাবা মেয়ের সাথে যেটা আমার সাধ্যের বাইরে। চললাম আমি ডাইনিংয়ে। তৃষা ডাইনিং টেবিলের একটা চেয়ার টেনে বসলো। আজ শুকনিরের এই নিস্তব্ধ রাতটা তার কাছে বড় বেশি চেনা অথচ অচেনা মনে হচ্ছে। কিছুক্ষণ পরে সুগন্ধি পাস্তার ঘ্রাণ ছড়িয়ে পড়লো পুরো ঘরে। আর্য ধীর স্থির পায়ে ট্রে হাতে নিয়ে ডাইনিং এলো। ডিশগুলো টেবিলের মাঝখানে সাজিয়ে রাখতে রাখতে সে একবার তৃষার দিকে তাকালো। আর্যর অ্যাপ্রনটা এখন খোলা, শার্টের হাতাগুলো আগের মতোই গোটানো। আগুনের তাপে তার ফর্সা মুখটা ঈষৎ লাল হয়ে আছে। আর্য শান্ত স্বরে বলল, ডিনার ইজ রেডি। টুইঙ্কেল, যাও হাত মুখ ধুয়ে এসো। খাওয়া শুরু হতে তৃষা একটু বিপাকে পড়ল। তার ডান হাতটি ভারী ব্যান্ডেজে মোড়ানো, নাড়াচাড়া করলেই ব্যথায় টনটন করে উঠছে। সে বাম হাত দিয়ে চামচ ধরার চেষ্টা করলো, কিন্তু বাম হাতের আঙ্গুলগুলো যেন তার অবাধ্য। চামচটা বারবার থালা থেকে ছিটকে যেতে চাইছে। তৃষার এই অসহায়টুকু টুইঙ্কেলের নজর এড়ালো না। সে নিজের মুখে এক চামচ পাস্তা পুড়ে দিয়ে চিবোতে চিবোতে বলল, বানি, তুমি বাম হাত দিয়ে খাওয়ার ট্রাই করছো কেন? তুমি কি জানো না বাম হাত দিয়ে শয়তান খায়? আর তুমি তো আমাদের হিরোইন বানি। তৃষা একটু অপ্রস্তুত হয়ে হাসলো। না শোনা, আমার ডান হাতে তো ব্যথা, তাই ভাবলাম একটু বাম হাত দিয়ে ট্রাই করি। চামচ দিয়ে তো পারবো না। টুইঙ্কেল এবার তার থালা সরিয়ে দিয়ে আর্যর দিকে তাকালো। তার চোখে তখন এক দুষ্টু বুদ্ধি। সে আর্যর হাত টেনে ধরে বলল, পাপা, দেখো বানি খেতে পারছে না। তুমি কি দেখছো না ওর কত কষ্ট হচ্ছে? বানি তো কালকেও আমাদের শপিংয়ে সাহায্য করছিল, আজও অসুস্থ। তুমি বানিকে খাইয়ে দাও না পাপা। তুমি তো আমাকে কত সুন্দর করে খাইয়ে দাও। তৃষা চমকে উঠে প্রায় আটকে উঠল। না না, তার কোনো প্রয়োজন নেই। আমি আমি চামচ দিয়ে ম্যানেজ করে নিব। উনি অনেক কাজ করেছেন তো, ওনার এখন খাইয়ে দেওয়ার দরকার নেই। আর্য তখনও নিশ্চুপ। তার গম্ভীর মুখ দেখে বোঝার উপায় নেই মনে কি চলছে। তবে টুইঙ্কেল ছাড়বার পাত্রী নয়। সে জেদ ধরে বলল, না পাপা, তুমি যদি বানিকে না খাইয়ে দাও তবে আমিও খাবো না। বানি আমাদের অসুস্থ, আর অসুস্থদের যত্ন করতে হয়। তুমি শিখিয়েছো, তুমিই খাইয়ে দাও। তৃষা অস্বস্তিতে কুঁকড়ে যাচ্ছিল। সে আর্যর দিকে তাকাতেই দেখলো আর্য ধীরলয়ে নিজের চেয়ারটা তৃষার একটু কাছে টেনে আনলো। আর্যর প্রতিটা মুভমেন্টে এক অদ্ভুত স্থিরতা। সে নির্লিপ্ত ভঙ্গিতে চামচটা হাতে তুলেন এবং পাস্তার একটা লোকমা তুলে অতি সাবধানে ফু দিয়ে ঠান্ডা করলো। তৃষা বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে তাকিয়ে রইল। আর্য চামচটা তৃষার ঠোঁটের কাছে ধরলো। তৃষাকে বিস্ময়ে বিমূর দেখে সে বলল, মুখটা একটু হা করবেন, নাকি আমি চামচটা আপনার কপালে ঠেকাবো? আপনার যেটাকে পেটের খেতে চেয়েও বড়। তৃষা না করতে পারল না। সে আড়ষ্ট ভঙ্গিতে মুখটা একটু হা করলো।
আর্য হাতে সেই লোকমাটি মুখে দিতেই এক অদ্ভুত স্বাদ তার সারা শরীরে ছড়িয়ে পড়ল। আর্যর হাতে সেই স্পর্শে যেন কোনো জাদুর ছোঁয়া ছিল। পুরো ডাইনিং রুমটা এক নিমিষেই নিস্তব্ধ হয়ে গেল। কেবল টুইঙ্কেলের খুশিময় চাহনি আর চামচ কাটার মৃদু শব্দ সেখানে প্রাণ পাচ্ছিল। আর্য একটার পর একটা লোকমা তৃষার মুখে দিচ্ছিল। সে অত্যন্ত নিখুঁতভাবে খেয়াল রাখছিল যাতে তৃষার ঠোঁটের কোণে সস না লেগে যায়। তৃষার মনে হচ্ছিল সে যেন কোনো স্বপ্নের ভেতর আছে। এই সেই মানুষ যে তাকে সারাক্ষণ ব্যালেন্স আর ডিসিপ্লিন শেখায়, আর আজ সেই পরম মমতায় তাকে খাইয়ে দিচ্ছে। খাওয়ানোর মাঝে আর্য নিচু স্বরে বলল। তৃষা মাথা নেড়ে অস্ফুট স্বরে বলল। না, একদম ঠিক আছে। অনেকদিন পর এত ভালো পাস্তা খেলাম। টুইঙ্কেল 2 হাততালি দিয়ে উঠল। ইয়ে, বানি আর পাপার ফ্রেন্ডশিপ হয়ে গেছে। পাপা, তুমি বানিকে কালকেও খাইয়ে দেবে তো? আর্য ও তৃষা টুইঙ্কেলের এমন কাণ্ডে একে অপরের দিকে তাকিয়ে চোখ সরালো সঙ্গে সঙ্গে। খানিকক্ষণ পর আর্য হঠাৎ বলল। আপনার মেডিসিনগুলো কই রেখেছেন? খাওয়ার পরপরই আছে একটা। তৃষা কিছু বলার আগে ওর মনে পড়লো মেডিসিনগুলো তো নিজেই গুছিয়ে রেখেছে। ও জলদি পায়ের উপর তলায় যেতে যেতে বলল। ওয়েট ফর 2 মিনিটস, আমি এক্ষুনি মেডিসিন নিয়ে আসছি। একদম নচ্ছ যেন না দেখি। আর্য চলে যেতেই তৃষা খানিকটা বিরক্তিতে মুখ কুচকালো। পর মুহূর্তে আনমনে বিড়বিড়িয়ে বলল। না, একদম আনরোমান্টিক না, খাম্বোটা মাঝে মাঝে একটু কিউটও হয়ে যায়। সকাল হতে না হতেই পুরো বাড়ি জ্বলে হুলস্থুল কাণ্ড বেঁধেছে। হামিদা বেগমরা পারলে তো ভোর রাতেই চলে আসে। সূর্যমণি ধরিত্রীতে এসেছে, কে আসেনি, তবে শুকনিরে হাজির হয়েছে প্রত্যেকটা চিন্তিত মানবী। হামিদা বেগম আর্যের উদ্দেশ্যে শাসনের স্বরে বললেন। তোমার থেকে এটা আমি এক্সপেক্ট করিনি আর্য। তুমি এতটা রেসপন্সিবল কিভাবে হলে? হ্যাঁ, আমি জানি তৃষা একটু চঞ্চলা, তাই বলে তুমি ওকে খেয়াল করবা না? সাবরিনা মৃত্তিকা টুইঙ্কেল আর আদ্রিয়ানের সঙ্গে পাশে দাঁড়িয়ে তৃষা ভয়ার্ত দৃষ্টিতে দেখছিল ছোট চাচির বকার বিপরীতে অবনত মস্তকে দণ্ডায়মান আর্যকে। তৃষা শুকনো ঢোক গিলে ভীতস্বরে বলল। চাচিমা, আসলে তাকে কথা শেষ করার আগে কিছুটা ধমকে চুপ করিয়ে দিলেন হামিদা বেগম। তোমাকে কিছু বলেছি আমি? তৃষা মাথা নিচু করে নাসূচক মাথা নাড়তে হামিদা বেগম বললেন। তাহলে চুপ থাকো। তিনি ফের আর্যর দিকে ফিরে বললেন। কি হলো আর্য? তুমি নিজেই বলো, এতটা কেয়ারলেস হওয়া উচিত ছিল বাবা? যদি বড় কিছু হয়ে যেত তখন কি হতো বলো তো? নিশ্চুপ আর্য এতক্ষণে উত্তর দিল। আমি বুঝতে পেরেছি আমি কেয়ারলেস হয়ে পড়েছিলাম, কিন্তু উনি তো বাচ্চা নন। ওনাকে আমার টুঙ্কেলের মতো ট্রিট করার প্রয়োজন নেই, কেননা উনি যথেষ্ট মেচিউর। মনের মতো মানুষের থেকে এমন ইমেচিউর আচরণ পাওয়াটা কি যথাযথ? আপনিই বলুন। হামিদা বেগম আর্যর এমন অকাট্য যুক্তির কাছে থমকে দাঁড়ালো। কিছু বলার ভাষা না খুঁজে পেয়ে এক ঝলক তৃষার দিকে তাকালেন। বেচারি তখনও মাথা নিচু করে দাঁড়িয়ে আছে দেখে হামিদা বেগমের মায়া হলো বড়। তিনি আর কিছু না বলে কিচেনের দিকে যেতে যেতে বললেন। এসব বাচ্চাগুলোও হয়েছে, কথায় কথায় জবাব প্রস্তুত রাখে সব সময়। বড়রা কথা বলেছে, কিছু কিছু কথা মেনে নিতে হয়, তার কোনো বলাই নেই ভিতরে। তিনি এভাবে একা একা কথা বলতে বলতে কিচেনের দিকে রওনা দিলেন। আছে মৃত্তিকা, সাবরিনা, আদ্রিয়ান, সকলে মুখ চেপে হাসতে লাগলো। সাবরিনা তৃষার উদ্দেশ্যে বলল। দেখেছেন তো ভাবি, এটাই আমাদের আম্মু, বুঝবে কম, চিল্লায় বেশি, যখন উত্তর পাবে তখন আবারও বেশি বলবে। তৃষা না চাইতেও হেসে উঠল। রৌদ্রের প্রখরতা বেড়েছে, বেশ বেলা চড়াও হয়েছে খানিক। একটা রিকশা ধরে শুকনিরের উদ্দেশ্যে ছুটছে মেহসানা। কিছুক্ষণ আগে সাবরিনার কাছ থেকে সে খবর পেয়েছে তৃষার ব্যাপারে। তৎক্ষণাৎ হন্তদন্ত এসে বেরিয়ে পড়েছে শুকনিরের উদ্দেশ্যে। সুব্রত লৌহ গেটের সামনে রিকশা থামতে মোহসেনা তড়িঘড়ি নেমে পড়ল। এমনকি রীতিমতো ভুলেই গেল ভাড়া পরিশোধ করতে। রিকশা চালক পেছনে হাহাকার করে উঠলেন। ওই আপা, ভাড়া তো দিয়া যান, মানুষের জান নিয়া টানা হেঁচড়া করেন কেন? কিন্তু মেহসানা তখন ধরাছোঁয়ার বাইরে। সে ততক্ষণে বাগান পেরিয়ে ড্রয়িং রুমের দরজায় করাঘাত করছে। রিকশা চালক বেচারা গেটের সামনে দাঁড়িয়ে বিড়বিড় করতে লাগলেন আর কপালে হাত দিয়ে বসে পড়লেন। ঠিক তখনই সদর গেটের সামনে এসে একটা গাড়ি থামলো। গাড়ি থেকে নামলো আদ্রিয়ান, আর তার কোল থেকে লাফিয়ে নামলো ছোট্ট টুইঙ্কেল। টুইঙ্কেলের এক হাতে একটা বড় রঙিন আইসক্রিম, অন্য হাতে একটা খেলনা বেলুন। আদ্রিয়ান পকেট থেকে গাড়ির চাবিটা ঘোরাতে ঘোরাতে ভেতরে ঢুকতে গিয়ে থমকে দাঁড়ালো। একজন রিকশা চালক বেশ বিরক্তি আর অসহায়ত্ব নিয়ে গেটে দাঁড়িয়ে আছেন। আদ্রিয়ান ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করলো। কি ব্যাপার চাচা, এখানে দাঁড়িয়ে কেন? কার কাছে এসেছেন? রিকশা চালক বিরস মুখে বললেন। বাবা, এখান মাইয়া জিনের লায়া দৈরায়া ভিতরে গেল, আমার রিক্সা ভাড়াটাও দিল না, কথাও শুনল না,
ডাইকা ডাইকা গলা ফাইটা গেল আমার। আদ্রিয়ান মুহূর্তেই বুঝে নিল দোষী মেয়েটার কেউ নয়, নির্ঘাত মেহসানা। সে পকেট থেকে মানিব্যাগ বের করে ভাড়ার দ্বিগুণ টাকা চাচার হাতে গুজে দিয়ে মৃদু হেসে বলল, চাচা আপনি যান, ওই মেয়েটা আসলে একটু বেশি ইমোশনাল, আপনি মনে কিছু করবেন না। টুইঙ্কেল আইসক্রিমটা চাটতে চাটতে বলল, চাচু, নিশ্চয়ই মিমি এসেছে। ও এসেই এখন বাণীকে বকা দেবে। চলো চলো, আমরা বাণীকে বাঁচাই। ভেতরে তখন রীতিমতো জেরা চলছে। মেহসানা তৃষার রুমে দরজা ঠেলে ঢুকে তৃষাকে জড়িয়ে ধরলো, তারপর আবার পরক্ষণে ছেড়ে দিয়ে দুই কাঁধ ধরে ঝাঁকাতে লাগলো। তৃষার ব্যান্ডেজ করা হাতটা নড়ে উঠতে সে যন্ত্রণা একটু কুকড়ে গেল। মেহসানা চিৎকার করে উঠল, তৃষা, তুই কি চাস? আমার হার্ট অ্যাটাক হোক? ফোন করে একবার জানাতে পারলি না? আমি ভাবলাম তোর বুঝে আজ ক্লাসে প্রেজেন্টেশন আছে, আর তুই এখানে হাত ভেঙে শুয়ে আছিস। ওই বাচ্চাটাকে বাঁচাতে গিয়ে তুই যদি আজ হসপিটালের মর্গে থাকতিস, তবে আমার কি হতো একবার ভেবেছিস? তৃষা আমতা আমতা করে বলল, আমি বলতে চেয়েছিলাম তো, কিন্তু 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 কি? হ্যাঁ, তুই এত কেয়ারলেস কেন? আর এই হাতটা, এটা তুই মাটির পুতুলের হাত ভাবছিস? শখ কত তোর সুপারম্যান হওয়ার? মেহসানা যেন একাই একটা প্রশ্নের তোপ দাগছে। তৃষা জবাব দিতে গিয়ে কুলিয়ে উঠতে পারছে না। সে অসহায়ের মতো বলল, আরে বাবা, আমি তো ঠিক আছি, জাস্ট সামান্য একটু ব্যান্ডেজ। সামান্য ব্যান্ডেজ? তোর মাথাটা কি গোবর দিয়ে ভরা? সামান্য ইনজুরি থেকে যে ইনফেকশন হতে পারে সেটা জানিস? আজ থেকে তুই আমার নজরবন্দি থাকবি। আমি তোর জন্য স্যুপ বানিয়ে আনবো, আর তুই সেটা গিলবি, কোনো বাহানা চলবে না। মেহসানার শাসনের যখন তৃষার নাজেহাল দশা, ঠিক সেই মুহূর্তে আদ্রিয়ান দরজায় মৃদু করাঘাত করে ভেতরে প্রবেশ করলো। টুইঙ্কেল কোল থেকে নেমে তৃষার বেডে গিয়ে বসলো। আদ্রিয়ান মেহসানার দিকে তাকিয়ে কৌতুকের স্বরে বলল, মিস মেহসানা, ভলান্টিয়ারির সার্ভিসটা কি একটু কমানো যায়? আপনার ওই ভলান্টিয়ারি দৌড়ের চক্করে গেটের রিক্সা চালক তো বেচারা কান্নাকাটি শুরু করে দিয়েছিলেন। ভাবলেন আধুনিক যুগের কোনো ডাকাত তার রিক্সায় চড়েছে। মেহসানা হঠাৎ থেমে গেল। তার মনে পড়ল সে সত্যি ভাড়া দেয়নি। সে লজ্জায় আর আড়ষ্টতায় লাল হয়ে গেল। আদ্রিয়ানের দিকে তাকে একটু থতমত খেয়ে বলল, ও, আমি আমি আসলে খেয়াল করিনি, সরি। আপনি কত টাকা দিয়েছেন? আদ্রিয়ান পকেটে হাত গুজে তৃষার দিকে আর চোখে চাইল এবং মেহসানাকে উদ্দেশ্য করে বলল, টাকার চিন্তা পরে হবে, আপাতত আপনার এই হাই ভলিউমের রেডিওটা একটু অফ করুন। ভাবি এমনিতেই পেশেন্ট, তার উপর আপনার এই শব্দের দূষণ সইবার মতো ক্ষমতা বোধহয় ওনার আপাতত নেই। আমার মাদার ইন্ডিয়া অলরেডি আর্য ভাইকে এক প্রস্থ ধুয়ে দিয়েছেন, এখন আপনি কি ভাবিকে ধোয়ার দায়িত্ব নিয়েছেন? মেহসানার মুখটা বাংলার পাঁচের মতো করে চুপ করে গেল। টুইঙ্কেল মাঝখানে ফোরন কাটলো। মিমি, তুমি বাণীকে বকো না তো। পাপা বলেছে বাণী অনেক ব্রেভ। পাপা আজ বাণীকে কোলে করে, ও না, পাপা তো সিট বেল্ট বেঁধে দিয়েছিল। আদ্রিয়ান তৃষার দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল, ভাবি সাবরিনা নিচ থেকে খাবার আনছে, আর্য একটু বাইরে গেছে বিশেষ প্রয়োজনে, কিন্তু যাওয়ার আগে 10 বার আমাকে ইনস্ট্রাকশন দিয়ে গেছে তোমার খবরাখবর রাখতে। মেহসানা যখন এসেছেই তখন ওকে একটু কন্ট্রোল করো, নইলে সুখ নীরের শান্ত পরিবেশটা আজ বৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যাবে। তৃষা আদ্রিয়ানের কথার আড়ালে আর্যর সেই গোপন উদ্বেগের আভাস পেয়ে দৃষ্টি সংকুচিত করল। মেহসানা তখনও গাল ফুলিয়ে বসে আছে। আদ্রিয়ান আবারও বলল, মিস মিমি, আপনার ভাড়াটা কিন্তু আমি ডায়েরিতে লিখে রাখছি, সুদ সহ উসুল করা হবে। এখন চলুন নিচে, আমার মাদার ইন্ডিয়া স্পেশাল লাঞ্চ বানাচ্ছে, আপনার ওই স্যুপের চেয়ে সেটা অনেক বেশি মুখরোচক হবে। মেহসানা বিরক্ত হয়ে বলল, মিস্টার সার্জন, আপনি কি সবসময় আমাকে খোঁচা দিতে না পারলে পেটের ভাত হজম করতে পারেন না? আদ্রিয়ান হাসতে হাসতে ঘর থেকে বেরিয়ে যেতে যেতে বলল, সেটা তো একটা আর্ট মিস মিমি, আর আপনি তো জানেন আর্ট সবসময় ফ্রিতে পরিবেশন করা হয় না। তৃষা মেহসানার হাতটা চেপে ধরে বলল, চলেন ম্যাডাম, অনেক বকে ফেলেছেন, এখন একটু কিছু খাওয়া যাক। হ্যাঁ চল। শুকনিরের ডাইনিং টেবিল আজ যেন এক মিলন মেলার কেন্দ্রবিন্দু। হামিদা বেগমের হাতের রান্নার সুবাসে মম করছে চারিপাশ। সাদা ধবধবে ভাতের সাথে ইলিশ মাছের দো পেঁয়াজি, বেগুন ভাজি আর পাতলা ডাল, বাঙালি রসনার সবটুকু আয়োজনই সেখানে বিদ্যমান। মেহসানা তৃষার পাশে বসে তার সেবা করার চেয়ে বেশি ব্যস্ত হামিদা বেগমের সাথে গল্প জমিয়ে তুলতে। হামিদা বেগম মেহসানার প্লেটে এক টুকরো বড় ইলিশ তুলে দিয়ে বললেন, খাও মামেহু, কতদিন পর এলে। তৃষার সাথে তোমার বন্ধুত্ব তো সেই ছোটবেলা থেকে, তাই না? মেহসানা একগাল হেসে জবাব দিল, জি চাচিমা,
এই বাদরটাকে সামলাতে সামলাতেই তো আমার অর্ধেক জীবন শেষ। দেখেন তো নিজের হাতটা ব্যান্ডেজ করে কি এক অবস্থা করে রেখেছে। আমি তোকে বলেছি এরপর যদি এমন কিছু করিস তবে তোকে দড়ি দিয়ে বেঁধে রাখবো। মৃত্তিকার সাবরিনা মুখ টিপে হাসলো। সাবরিনা বলল, মা দেখেছো, মেহু আপু ঠিক তোমার মতো করেই তৃষা ভাবিকে বকেছে। তোমরা দুজনে মিলে একটা ট্রিম বানালে কিন্তু মন্দ হতো না। আদ্রিয়ান তখন টেবিলের অন্য প্রান্তে বসে আয়েশ করে ইলিশের কাটা বাঁধছিল। সে বাঁকা চোখে মেহসানার দিকে তাকিয়ে বলল, মাদার ইন্ডিয়া, তুমি মিস মিমিকে একটু সাবধানে খেতে বলো। উনি যেভাবে কথা বলছেন আর খাচ্ছেন তাতে যে কোনো সময় মাছের কাঁটা ওর গলায় সার্জারির প্রয়োজন ঘটাতে পারে। আর ওনার হাই পিচ ভয়েস শুনলে তো এমনিতেই ইলিশ মাছের ভয় পেয়ে প্লেট থেকে লাফ দেবে। মেহসানা আদ্রিয়ানের দিকে অগ্নি দৃষ্টি হেনে বলল, মিস্টার সার্জেন্ট, আপনি নিজের প্লেটে মনোযোগ দিন। আমার গলার কাটা বা ভলিউম নিয়ে আপনার ভাবতে হবে না। হামিদা বেগম আদ্রিয়ানকে ধমক দিয়ে বললেন, আদ্রিয়ান, মেহমান মেয়েটার সাথে এভাবে কথা বলিস না। ও কত কষ্ট করে তৃষাকে দেখতে এসেছে। আদ্রিয়ান কাঁধ নাচিয়ে বলল, কষ্ট তো আমি করলাম মা। রিক্সা ভাড়ার স্পন্সরশিপ থেকে শুরু করে এই শব্দ দূষণ সহ্য করা সবই তো আমার উপর দিয়েই যাচ্ছে। খাবার মাঝপথে মেহসানা হঠাৎ সজোরে এক লোকমা মুখে দিল। হামিদা বেগম আজ তরকারিতে একটু ঝাল বেশি দিয়ে দিয়েছিলেন। ভুলবশত কাশ্মীরি মরিচের গুঁড়ো একটু বেশি পড়েছে। মেহসানা প্রথম কয়েক সেকেন্ড স্থির হয়ে রইল। তারপর তার চোখ মুখ লাল হয়ে উঠল। সে শব্দ করে জিভ বের করে বাতাস টানতে লাগলো। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। আদ্রিয়ান এক গ্লাস জল তার দিকে এগিয়ে দিয়ে অত্যন্ত গম্ভীর মুখে বলল, কি হলো মিস মিমি, হঠাৎ করেই সাপের মতো শীষ দিচ্ছেন কেন? আমাদের মাদার ইন্ডিয়া কি তবে অজান্তেই নাগামরিচের বদলে কোনো অগ্নিগোলক তরকারিতে মিশিয়ে দিয়েছেন? মেহসানা জলের গ্লাসটা এক চুমুকে শেষ করে হাঁপাতে হাঁপাতে বলল। ঝাল। আদ্রিয়ান খিলখিল করে হেসে উঠল। সে টিস্যু পেপার এগিয়ে দিয়ে বিদ্রুপের স্বরে বলল, আরে না, এটা তো সাধারণ ঝাল। আপনার মতো সুপার গার্ল যে সামান্য মরিচের ঝালেই এভাবে কুপকাত হবে তা তো বুঝিনি। আপনি তো কিছুক্ষণ আগেই ভাবিকে হিরোইজম নিয়ে লেকচার দিচ্ছিলেন। এখন নিজের বীরত্ব কোথায় গেল? এই ঝালটা সির্ফ আপনার ওই উচ্চস্বরের রেডিওটাকে একটু মিউট করার জন্য ন্যাচারাল মেডিসিন। মেহসানার রাগে আর ঝালে লাল হয়ে চেঁচিয়ে উঠল, আপনি একটা আস্ত অসভ্য লোক। কেউ এইভাবে বিপদে পড়লে হাসে? চাচিমা দেখেন আপনার ছেলে কি বলছে। হামিদা বেগম এবার আদ্রিয়ানের পিঠে সজোরে এক চর বসিয়ে দিলেন। আদ্রিয়ান বিষমকে প্রায় কাশতে শুরু করলো। হামিদা বেগম কড়া সুরে বললেন, আদ্রিয়ান, একদম চুপ কর বলছি। মেয়েটা ঝালে কষ্ট পাচ্ছে আর তুই ওকে খোঁচা দিচ্ছিস? তোর লজ্জা করে না? যা, ফ্রিজ থেকে দই বের করে নিয়ে আই ওর জন্য। আর একটা কথা বললে আজ তোকে ডাইনিং থেকে বের করে দেব। মৃত্তিকার সাবরিনা হো হো করে হেসে উঠল। সাবরিনা তৃষার কানে কানে বলল, ভাবি দেখেন, আমাদের বাড়িতে বিনোদনের অভাব নেই। আদ্রিয়ান ভাইয়াকে ধমক দেওয়ার জন্য আম্মুই সেরা। তৃষা তার সুস্থ বাম হাত দিয়ে মেহসানার মাথায় হাত বুলিয়ে দিল। সে আদ্রিয়ানের দিকে তাকিয়ে মিটিমিটি হাসতে হাসতে বলল, আদ্রিয়ান ভাইয়া, আপনি বোধহয় ভুলে গেছেন মেহু একটু লড়াকু মেয়ে, কিন্তু ঝাল কমলেও কিন্তু আপনার সুদে আসলে সব শোধ করে দেবে। আদ্রিয়ান দইয়ের বাটিটা মেহসানার সামনে ধপাস করে রেখে গজগজ করতে করতে বলল, সত্য অলরেডি হয়ে গেছে। মাদার ইন্ডিয়ার হাতের ওই প্রকাণ্ড চটটাও দাম অনেক। মিস মিমি, আপনার এই ঝাল খাওয়ার নাটক দেখার জন্য আমাকে আজ অনেক বড় মাসুল দিতে হলো। মেহসানা দইয়ের এক চামচ মুখে দিয়ে শান্তি পেল। সে বিজয়ী হাসি হেসে আদ্রিয়ানকে বলল, শাস্তি তো কেবল শুরু মিস্টার সার্জেন্ট। আপনি রিক্সা ভাড়া দিয়েছেন বলে কি ভেবেছেন আমি আপনার সব কথা মুখ বুজে সইব? নেভার। হামিদা বেগম স্নেহ ভরে মেহসানার দিকে তাকিয়ে বললেন, আদ্রিয়ানের কথা ছাড়ো মা, ও একটু এরকমই। তোমরা দুই বন্ধু মিলে আড্ডা দাও, আমি ফল কেটে আনছি। ডাইনিং টেবিলের এই খুনসুটি আর হাসাহাসিতে তৃষার ইনজুরির ব্যথাটা যেন এক নিমিষে কর্পূরের মতো উড়ে গেল। সে অনুভব করলো শুকনীরের এই প্রাণবন্ত মানুষগুলোর মাঝে তার আসল সুখ লুকিয়ে আছে। সন্ধ্যা নেমেছে শুকনীরে। পশ্চিম আকাশে গোধূলির শেষ রক্তিম আভা তখনও বিলীন হয়নি। তবে ডাইনিং হলের আড্ডাটা এখন ড্রয়িং রুমে এসে জমেছে। জানালার পর্দার আড়াল দিয়ে ফুরফুরে বাতাস লহর তুলছে। মৃত্তিকা, সাবরিনা, আদ্রিয়ান আর মেহসানা মিলে তখনও আগে ডিনারের সেই হাসাহাসি আর খুনসুটির রেশ টেনে চলেছে। তৃষা সোফার এক কোণে আধা শোয়া হয়ে বসে আছে। তার ল্যাভেন্ডার কামিজের উপর ব্যান্ডেজ করা হাতটা এক বিষণ্ণ শুভ্রতা ছড়িয়ে রেখেছে।
ঠিক তখনই সদর দরজার ভারী পাল্লাটা খুলে গেল। একরাশ শীতল হাওয়ার চিরচেনা সেই কাষ্ঠল পারফিউমের সুবাস নিয়ে ঘরে প্রবেশ করলো আর্য। সারাটা দিন বাইরে ধকল গেছে তার। শার্টের হাতা দুটো কনুই পর্যন্ত গোটানো, ঘাড়ের কাছে দু একটা বোতাম খোলা। তার এক হাতে ল্যাপটপের ব্যাগ আর অন্য হাতে ধরা বেশ বড়সড় একটা পলিথিন ব্যাগ, যার ভেতর দিয়ে উঁকি দিচ্ছে হরেক রকমের ফলের ছুরি আর কিছু ওষুধের কৌটা। আর্যর উপস্থিতি মাত্রই ড্রয়িং রুমের সেই উচ্চাকিত হাসাহাসি যেন এক পলকে স্থিমিত হয়ে এলো। সে কারো দিকে না দেখে একদম সরাসরি তিশার সামনে গিয়ে দাঁড়ালো। তার দীর্ঘকায় ছায়াটা তিশার উপর পড়তেই মেয়েটা একটু নড়ে চড়ে বসলো। আর্য পকেট থেকে চাবি রিংটা টি টেবিলের উপর রেখে বেশ গম্ভীর স্বরে জিজ্ঞাসা করলো, এখন কেমন আছেন? ব্যথাটা কি সন্ধ্যার পর কমেছে নাকি আগের মতোই আছে? তৃষা হঠাৎ এমন সরাসরি প্রশ্নে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল। আশেপাশে তাকিয়ে দেখলো সবার চোখে মুখে তখন কৌতূহলী হাসি। সে আমতা আমতা করে বলল, না মানে এখন আগের চেয়ে অনেক বেটার। চাচিমার হাতের ঝাল তরকারি খাওয়ার পর তো মনে হচ্ছে সব ইনজুরি ভ্যানিশ হয়ে গেছে। আর্যর চোখের মনি দুটো স্থির হয়ে রইল তৃষার ফ্যাকাশে মুখে। সে হাতের ব্যাগটা তৃষার কোলের পাশে রেখে বলল, জাল খাওয়াটা আপনার জন্য আপাতত বিলাসিতা। পেইন কিলার খাওয়ার পর আপনার স্টমাক সেন্সিটিভ হয়ে আছে। সো নো মোর স্পাইসি ফুড। আদ্রিয়ান পাশ থেকে একটু ফোড়ন কাটার লোভ সামলাতে পারল না। সে কপালে হাত দিয়ে ড্রামাটিক স্টাইলে বলল, আরে আর্য ভাই, আমরা এখানে বৈশাখী মেলা বসলাম আর তুমি এসে সরাসরি পেশেন্ট চেক আপ শুরু করলে। একবার তো জিজ্ঞেস করবে ছোট ভাইটা বেঁচে আছে কি না। আর্য আদ্রিয়ানের দিকে এক পলক কড়া দৃষ্টিতে তাকিয়ে আবার তৃষার দিকে ফিরল। সে পলিথিন ব্যাগ থেকে একটা ছোট কৌটা বের করলো। সেটা ছিল আদার মোরব্বা আর কিছু টক লজেন্স। সে অত্যন্ত নিখুঁতভাবে ওষুধের স্ট্রিপগুলো গুনে গুনে তৃষার হাতের কাছে এগিয়ে দিয়ে বলল, এই নিন আপনার প্রেসক্রিপশন। রাতে ডিনারের পরে দুটো ওষুধ মাস্ট। আর হ্যাঁ, পেইন কিলারের সাইড এফেক্ট হিসেবে আপনার বমি বমি ভাব বা মাথা ঘোরানো হতে পারে। সেই জন্য আমি এই আদার মোরব্বা আর লজেন্সগুলো এনেছি। যদি বমি আসে বা মুখটা তেতো লাগে তবে সাথে সাথে এগুলো একটা মুখে দেবেন। দিস ইজ ম্যান্ডেটরি। তৃষা লজেন্সের প্যাকেটটার দিকে তাকিয়ে রইল। মেহসানা তৃষার কানে কানে ফিসফিস করে বলল, তোর ক্যাপ্টেন তো দেখি হোম সার্ভিস ক্লিনিকে কনভার্ট হয়ে গেছে, লজেন্স পর্যন্ত গুনে এনেছে। তৃষা মেহসানাকে কনুই দিয়ে একটা গুঁতো মারল। আর্যর কানে কথাগুলো পৌঁছালো কিনা বোঝা গেল না। তবে সে ব্যাগ থেকে একটা ডালিম আর কিছু কিউই ফল বের করে টেবিলের উপর রাখলো। আদ্রিয়ান এবার আর্যর গম্ভীর ভাবটা ভাঙার জন্য সজোরে হেসে উঠল। সে সোফায় হেলান দিয়ে বলল, ও মাই ফাদার, আর্য ভাই তো দেখি আজ ফলের আর উদ্ধার হয়ে গেছে। ভাবি আপনার তো কপাল দারুণ। আমরা যখন জ্বরে মরি তখন আর্য ভাই শুধু দূর থেকেই বলে বেশি করে জল খাও আর ঘুমাও। আর আজ আপনার জন্য লজেন্স, মোরব্বা, কিউ, মিরাকল, পিওর মিরাকল। আর্যর চোয়ালটা মুহূর্তের জন্য একটু শক্ত হলো, কিন্তু সে নিজেকে সামলে নিল। সে ডালিমটা হাতে নিয়ে আদ্রিয়ানের দিকে ছুড়ে দিল। আদ্রিয়ান সেটা লুফে নিতেই আর্য রুক্ষস্বরে বলল, খুব যখন কথা বলতে পারিস তখন এই ফলগুলো কেটে নিয়ে আয়। আর সাবরিনা, ওকে একটু সাহায্য করিস। তৃষার যেন নিয়ে যাতে কোনো কাটাকাটি করতে না হয়। ওনার ব্রেনের হাতের গ্র্যাভিটি কানেকশনটা এমনিতেই ডিসকানেক্ট। নতুন করে কোনো ঝামেলা আমি চাচ্ছি না। আদ্রিয়ান ডালিমটা হাতে নিয়ে কপাল কুঁচকে বলল, বুঝলাম, মানে আমি এখন আপনার ফ্রেশ ফ্রুট সার্ভেন্ট। ঠিক আছে ভাইয়া, ভাবির সেবা বলে কথা। চলো সাবরিনা, মিস্টার ক্যাপ্টেনের অর্ডার বলে কথা। আদ্রিয়ান আর সাবরিনা রান্নাঘরের দিকে চলে যেতেই আর্য তৃষার দিকে শেষবারের মতো তাকিয়ে বলল, আমি ফ্রেশ হতে যাচ্ছি। ডিনারের পর আমি যেন দেখি আপনি সঠিক সময় ওষুধগুলো নিয়েছেন। যদি না নেন তবে সকালে আবার পুনরায় হাসপাতালে নিয়ে ইনজেকশন দেওয়ার ব্যবস্থা করব। চয়েস ইজ ইয়োর্স। আর্য সিঁড়ি দিয়ে উঠতে শুরু করতে মেহসানার মৃত্তিকা তৃষাকে ঘিরে ধরল। মেহসানা চোখ বড় বড় করে বলল, বাবা ত্রিশু, তোর জামাই দেখে সেই কেয়ারিং। মৃত্তিকা তৃষার সুস্থ হাতটা চেপে ধরে বলল, ভাবি, ভাইয়া তো এমনিতেও খুব রাশভারী, কিন্তু আজ ওনার চোখে এক অদ্ভুত ভয় দেখেছিলাম। উনি আপনাকে বকেছেন ঠিকই, কিন্তু আসলে উনি প্রচণ্ড প্যানিকড। লজেন্স আনাটা তো কেবল বাহানা। উনি আসলে চাচ্ছেন আপনি যেন সুস্থ থাকেন। উপর থেকে আরেকটা বার ভেসে আসলো আর্যর কণ্ঠস্বর। ও হ্যাঁ, সন্ধ্যা টাইমে আপনার একটা মেডিসিন আছে, দেখুন ব্যাগের লেফট কর্নারে। তৃষা কিছুটা চড়া কণ্ঠে উত্তর দিল। আচ্ছা। ঠিক তৎক্ষণাৎ পাশ থেকে মেহসানা চাপা কণ্ঠে বলল, উনি কি সারাদিন বাইরে কেবল তোর ওষুধের লিস্টে মুখস্থ করেছেন? নৈশভোজের আয়োজনে সকলের উপস্থিতিতে পরিপূর্ণ শুকনিরের ডাইনিং টেবিল। ওপরে ঝুলে থাকা ঝাড় লণ্ঠনের হলদেটে আলোয় চারিপাশটা বেশ মোহনীয় দেখাচ্ছে। ডাইনিংয়ের ইলিশের ঝোল আর গরম ধোয়া ওঠা ভাতের গন্ধে মোমো করছে।
অন্যান্য দিন তৃষা সবাইকে খাবার বেড়ে দেয়, তবে আজকে অসুস্থতার কারণে হামিদা বেগমই সেই দিকটা সামলাচ্ছেন। মেহসানা আর আদ্রিয়ান সামনাসামনি বসা, মেহসানার পাশেই বসেছে টুইঙ্কেল। যেহেতু তৃষা আজ ওকে খাওয়াতে পারবে না, তাই সেই দায়িত্বটা মেহসানাই নিয়েছে। আদ্রিয়ান এক মনে ডালবাটি থেকে পাতে নিচ্ছিল, আর মেহসানা ব্যস্ত টুইঙ্কেলকে মাছের কাঁটা বেছে খাওয়াতে। টুইঙ্কেল মাঝে মাঝে মেহসানার কানের কাছে মুখ নিয়ে আদ্রিয়ানের দিকে ইশারা করে ফিসফিস করছে, আর মেহসানা মিটমিটি হাসছে। ঠিক তখনই আর্য ড্রয়িং রুম থেকে সোজা ডাইনিংয়ে প্রবেশ করলো। চোখে মুখে ক্লান্তি থাকলেও তার ব্যক্তিত্বের সে তীক্ষ্ণতা কমেনি। সে এসে তৃষার ঠিক পাশে চেয়ারটা টেনে বসলো। আর্যর উপস্থিতিতে মুহূর্তে যেন টেবিলের কোলাহল একটু স্থিমিত হয়ে এলো। আর্য বসতে বসতে হামিদা বেগমের দিকে তাকিয়ে বেশ গম্ভীর স্বরে বলল, চাচিমা তৃষার পাতে শুধু ভাত আর ডাল দিলে হবে না, ওকে একটু বেশি করে প্রোটিন দিন। আর হ্যাঁ, ডাক্তার বলেছে বেশি ঝালুয়া রিচ ফুড যেন আজ না খাই ও। আপনি ওর জন্য আলাদা করে কিছু সবজি বা হালকা মাছের কিছু রেখেছিলেন তো? হামিদা বেগম হেসে বললেন, হ্যাঁ রে বাবা, রেখেছি। তোমার হুকুম মানতে মানতে তোমার নাজেহাল দশা। এই যে তৃষামা, এই হালকা মশলার মাছের ঝোলটা খাও। আর্য বাজার থেকে এটা তোমার জন্যই খুঁজে খুঁজে এনেছে। তৃষা আর্যর দিকে তাকাতেই দেখলো আর্য অত্যন্ত নির্লিপ্ত মুখে নিজের গ্লাসে জল ঢালছে। আদ্রিয়ান এবার সুযোগ পেয়ে ফোড়ন কাটলো। শোনো মাদার ইন্ডিয়া, আর্য ভাইয়ের এই ডায়েট কন্ট্রোল শুধু তৃষা ভাবির জন্যই। আমরা তো এখানে সেলফ সাইড ক্যারেক্টার। আর্য ভাই, তুমি কি আইল অফ সিতে থাকতেও এমন ক্যালোরি মেপে খাবার খেতে, নাকি আজই প্রথম এই পুষ্টিবিজ্ঞানী ড্রেসটা পরলে? আর্য আর চোখে আদ্রিয়ানের দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল, যাদের ব্রেন এবং হার্ট ঠিক মতো কাজ করে না, তাদের একটু হেলদি খাবার খাওয়াই লেগে। আদ্রিয়ান, তুই বরং নিজের মাছের কাটা বাসায় ফোকাস কর। তৃষা বাম হাতে চামচ নাড়াচাড়া করতে করতে মৃদু স্বরে বলল, চাচিমা এত কিছু লাগবে না, আমি ডাল দিয়ে খেতে পারবো। আর্য এবার সরাসরি তৃষার দিকে তাকিয়ে কড়া গলায় বলল, চুপচাপ মাছটা শেষ করুন। আপনার এই লেকিং অফ প্রোটিন সরে নিয়ে আমি আর কোনো অ্যাক্সিডেন্টাল স্টাইল দেখতে চাই না। হাতটা সারানো দরকার, স্টাইল মারা পড়ে হবে। তৃষা মনে মনে গাল ফুলিয়ে ভাবল, মানুষটা কি একটু মিষ্টি করে কথা বলতে পারে না? মৃত্তিকা সাবরিনা এক কোণে বসে হাসাহাসি করছিল। সাবরিনা বলল, ভাইয়া, তুমি কি তৃষা ভাবির পার্সোনাল নার্স হিসাবে জয়েন করেছো? আমরা তো জানতাম ক্যাপ্টেনরা শুধু জাহাজের ইনস্ট্রাকশন দেয়, এখন দেখছি তারা ডায়েট চার্টও বানায়। আর্য গম্ভীর মুখে খাওয়ার এক লোকমা মুখে তুলে বলল, পরিবারে কেউ যদি অতিমাত্রায় কেয়ারলেস হয়, তবে কাউকে না কাউকে দায়িত্ব নিতেই হয়। আর তোমরা এত বেশি কথা না বলে খাওয়ার দিকে মন দে। খাওয়ার মাঝখানে টুইঙ্কেল হঠাৎ বলে উঠল, বাবা, তুমি তো কাল রাতে বানিকে খাইয়ে দিয়েছিলে, এখন কেন খাইয়ে দিচ্ছ না? দেখো, বানি বা হাতে খেতে পারছে না। পুরো টেবিলে মুহূর্তের জন্য নীরবতা নেমে এলো। আদ্রিয়ান মুখ চেপে হেসে উঠল। মোহসেনা তৃষার অস্বস্তি দেখে টুইঙ্কেলকে থামানোর চেষ্টা করলো, কিন্তু টুইঙ্কেল তো অবুঝ, ও তো শুধু যা দেখেছে তাই বারবার বলছে। আদ্রিয়ান বাঁকা হেসে বলল, কি আর্য ভাই? আর্য একটু অবিচলিত না হয়ে তৃষার থালার দিকে তাকালো। দেখলো তৃষা সত্যি বাম হাত দিয়ে মাছের কাঁটা বাছতে গিয়ে হিমশিম খাচ্ছে। সে নিজের খাওয়া থামিয়ে অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে তৃষার থালাটা নিজের দিকে টেনে নিল। পুরো টেবিলের সবার দৃষ্টি এখন আর্যর উপর। সে অত্যন্ত নিখুঁতভাবে মাছের কাঁটাগুলো আলাদা করে ভাতের সাথে মেখে আবার তৃষার সামনে এগিয়ে দিল। এরপর শান্ত গলায় বলল, অসুস্থ হাত নিয়ে সার্কাস দেখার প্রয়োজন নেই, এটা খেয়ে নিন। তৃষা আর্যর এই অপ্রকাশিত যত্নের ধরন দেখে অবাক হলো। মানুষটা মুখে রুক্ষতা দেখালেও কাজে যে কতটা কেয়ারিং সেটা আজ আবার অনুভব করলো তৃষা। সে নিচু স্বরে বলল, থ্যাংক ইউ। আর্য সংক্ষেপে উত্তর দিল, থ্যাংক ইউ বলার প্রয়োজন নেই, খাবারটা ফাস্ট শেষ করুন, ওষুধ খাওয়ার সময় হয়েছে। মেহসানা আড়ালে তৃষার পায়ে পাড়া দিয়ে খোঁচা মারল। তৃষা ব্যস্ত কণ্ঠে তাকাতে সে ফিসফিস করে বলল, তোর বরটা কিন্তু হ্যাপি মাইরি, কি কেয়ারিং। তৃষা কটমটিয়ে তাকাতে মেহসানা তৎক্ষণাৎ দৃষ্টি ঘুরিয়ে টুইঙ্কেলের সাথে গল্পে লিপ্ত হলো। শুকনিরের ড্রয়িং রুমে এখন হাসির ফোয়ারায় টইটুম্বর আড্ডার পারত তখন তুঙ্গে। ড্রয়িং রুমে ঝাড় লণ্ঠনের আলো মেহসানার উত্তেজিত মুখের উপর পড়ে ঝিকমিক করছে। আদ্রিয়ান একটা ডালিমের দানা মুখে ফেলে বেশ আয়েশ করে চিবিয়ে মেহসানার দিকে তাকালো। মিস মেমি, আপনার কথা বলার স্পিড তো দেখছি ট্রেনের চেয়েও বেশি। মেহসানা ভ্রুকুচকে আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলল, মিস্টার সার্জন, আপনার ডিকশনারিতে কি খোঁচা দেওয়া ছাড়া আর কোনো শব্দ নেই? আমি আমার ফ্রেন্ডের সাথে গল্প করছি, তাতে আপনার কি পেট ব্যথা করছে? আজাইরা কোথাকার। আদ্রিয়ান সোফায় আরো একটু হেলান দিয়ে বসলো। ব্যথা পেটে নয় মিস, কানে। আপনার হাই পিচ ভয়েস শুনলে মনে হয় কোনো অপেরা সিঙ্গারের রিহার্সাল চলছে। তৃষা হেসে ফেললো। ব্যান্ডেজ করা হাতটা সাবধানে বালিশের উপর রেখে বলল, আদ্রিয়ান ভাইয়া, মেহু কিন্তু রাগলে খুব ভয়ঙ্কর। ওর হাই পিচ ভয়েস
তখন থান্ডারে কনভার্ট হয়ে যায়, সাবধান। টুইঙ্কেল মেহসানার কোলে বসে আদ্রিয়ানের দিকে আঙ্গুল উঁচিয়ে বলল, চাচু, তুমি মিমিকে পচা বলেছো কেন? মিমি তো আমাকে কত সুন্দর গল্প শোনায়। তুমি কি জানো, মিমি বলেছে বানি যখন ছোট ছিল তখন সে ইঁদুর দেখে ভয় পেত। পুরো ঘরে হাসির রোল পড়ে গেল। তৃষা চোখ বড় বড় করে মেহসানার দিকে তাকালো। মেহসানা জিভ কেটে বলল, সরি দোস্ত, মুখ ফুসকে বেরিয়ে গেছে। আদ্রিয়ান এবার অট্ট হাসি দিয়ে উঠতে তৃষা তাকালো ওর দিকে, সঙ্গে সঙ্গে নিজেকে সামলিয়ে ও বলল, সরি ভাবি, বাট ইঁদুর? সিরিয়াসলি ভাবি, যে মেয়ে সুপারম্যানও হয়ে রাস্তায় গাড়ি থামাতে যায় সে কিনা ইঁদুর দেখে ভয় পায়? আর্য ভাইকে বলতে হবে নেক্সট টাইম আপনাকে শাসন করার জন্য গাধা গাধা লজেন্স নয়, জাস্ট একটা প্লাস্টিকের ইঁদুর যথেষ্ট। হাসাহাসি যখন চরমে ঠিক তখনই সিঁড়িতে ভারী পদশব্দ পাওয়া গেল। আর্য নেমে আসছে। গায়ে এখন একটা হালকা ধোঁয়াটে রঙের টি শার্ট আর ট্রাউজার, চুলগুলো এলোমেলো, চোখে সেই চিরাচরিত রাশভারী চাহনি। ঘরের ভিতর ঢুকতে হাসির শব্দটা একটু স্থিমিত হয়ে এলো। আর্য সরাসরি তৃষার সামনে গিয়ে দাঁড়ালো। হাসাহাসিটা একটু কমান। অতিরিক্ত হাসলে আপনার ব্লাড প্রেশার ফ্লাকচুয়েট করতে পারে, যা আপনার ইনজুরির হিলিং প্রসেস বাধা দেবে। মেহসানা ফিসফিস করে তৃষার কানে বলল, তোর এই লর্ড কার্বন দেখিয়ে রোবটের মতো কথা বলে, হাসতেও নিষেধ করছে। আর্য মেহসানার দিকে একবার তীক্ষ্ণ চোখে তাকালো, তারপর টিপয়ের উপর রাখা ওষুধের ব্যাগের দিকে ইশারা করে তৃষাকে বলল, 9:10 আপনার ওষুধের টাইম 5 মিনিট ওভার হয়ে গেছে। আদ্রিয়ান, তোকে বলেছিলাম না খেয়াল রাখতে? তুই তো দেখছি ডালিমার আড্ডা মশগুল। আদ্রিয়ান তড়িঘড়ি করে উঠে দাঁড়িয়ে জিভ কামড়ে বলল, সরি আর্য ভাই, মিস মিমের রেডিও শুনতে শুনতেই সময়টা খেয়াল করিনি। আর্য নিজে এগিয়ে এসে ওষুধের স্ট্রেপ থেকে একটা বড় নীল রঙের ট্যাবলেট আর একটা ক্যাপসুল বের করলো। এক গ্লাস পানি নিয়ে তৃষার হাতে দিয়ে বলল, নিন, কোনো ওজোর আপত্তি শুনবো না, আর ওষুধটা গেলে আমাকে জানাবেন। তৃষা মুখটা তিতকুটে হওয়ার ভয়ে কুচকে বলল, এত বড় ওষুধ একটু পরে খেলে হয় না? আর্য ভ্রু উঁচিয়ে তাকালো। আমি কি অপশন দিয়েছি? ইট ইজ ইন অর্ডার, চুপচাপ খেয়ে নিন। তৃষা অগত্যা আর্যর চোখের শাসনের কাছে হার মানল। ওষুধটা গিলে যখন সে মুখ বিকৃত করছিল, তখন আর্য ব্যাগের কোণ থেকে সেই লজেন্সের প্যাকেটটা বের করে একটা লজেন্স তৃষার সুস্থ হাতে তালুতে রাখলো। আদ্রিয়ান পাশ থেকে মিটিমিটি হেসে বলল, আর্য ভাই, ডালিমটা কিন্তু দারুণ ছিল, কিন্তু তোমার এই কড়া পাহারা দেখে মনে হচ্ছে তৃষা ভাবি কোনো পেশেন্ট নয়, বরং তোমার ইউনিটের কোনো নতুন রিক্রুট। আর্যর কথার উত্তর না দিয়ে করিডোর দিয়ে গটগট করে হেঁটে চলে গেল। ও চলে যেতে আদ্রিয়ান মেহসানার দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল, মিস মিমি, আপনি চাইলে আজ রাতে এখানেই থেকে যেতে পারেন। তৃষার সাথে কথা বলার মানুষ থাকলেও হয়তো একটু বেটার ফিল করবে, তবে শর্ত একটাই, রাত 12টার পর শুকনিরের শব্দ দূষণ আইনত দণ্ডনীয়। মেহসানা মুখ লুকিয়ে ঝগড়াটে কণ্ঠে আদ্রিয়ানকে দু একটা ধমক দিতে গেল। সে কিছু বলার আগেই আর্যর কণ্ঠস্বরে থামলো তারা। তৃষা, আজকে আর বেশি রাত জাগবো না, ঘুমিয়ে পড়ুন। তৃষা হচকিত নয়নে উপরে তাকালো। ততক্ষণ উত্তর দিকের করিডোরে পাড়ি জমিয়েছে চলে গিয়েছে। এদিকে সবাই নিজেদের কথোপকথন বাদ দিয়ে মশগুল হয়েছে তৃষার আর্যকে নিয়ে দুষ্টুমিতে। সে কি, আর্যর অত বড় রুম থাকতে তৃষা এখনো অন্য রুমে ঘুমায় মানে? আর তাছাড়া ওটা তো সচরাচর গেস্ট রুম হিসেবে ইউজ হয়। ওখানে তো আজ মেহসানা মা আর সাবরিনা মৃত্তিকাদের থাকতে দিব। এতক্ষণ সব ঠিকই চলছিল। হঠাৎ হামিদা বেগমের এমন কথায় ল্যাপটপ থেকে দৃষ্টি তুলে ভ্রু কুচকে তাকালো আর্য। হামিদা বেগমের দিকে তাকিয়ে বলল, আমি ইউজুয়ালি একা একা থাকতে অভ্যস্ত, আর তাছাড়া বাড়িতে তো আরও অনেক রুম আছে, ওখানে তো ঘুমিয়ে পড়লে হয়। হামিদা বেগম এবার হাত ছেড়ে আর্যকে থামিয়ে মাতৃসুলভ শাসনে বললেন, আরে রাখো তোমার ফাইল। মেয়েটার ডান হাতটা পুরো অকেজো হয়ে আছে, রাতে পাশ ফিরতে গেলেও কারো সাহায্য লাগবে। মেহসানা আর মৃত্তিকা সাবরিনারা তো পাশের রুমে হুল্লোড় করবে, ওর ঘুমের ব্যাঘাত হবে। আর্য, তুমি কি এতটাই কাণ্ডজ্ঞানহীন যে নিজের স্ত্রীকে এই অবস্থায় একা ছাড়বে? তৃষা পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল। তার হৃৎপিণ্ডটা তখন গলার কাছে। ওই গম্ভীর আর পারফেক্টলি সাজানো রুমে সে থাকবে ভাবতেই তার হাত পা হিম হয়ে আসছে। সে আমতা আমতা করে বলল, চাচিমা আমি ঠিক আছি, মেহু তো আছেই, ও আমায় হেল্প করবে। ঠিক তখনই টুইঙ্কেল ওদের মাঝখানে দাঁড়িয়ে দুই কোমরে হাত দিয়ে বিজ্ঞের মতো মাথা নাড়ল। সে আর্যর দিকে তাকিয়ে ঠোঁট উল্টে বলল, পাপা, তুমি মিছামিছি বাহানা দিচ্ছ কেন? আমি তো কতবার বলেছি আমি পাপা আর বানির মাঝখানে ঘুমোবো, কিন্তু তোমরা তো একসাথেই ঘুমাও না। আজ বানি অসুস্থ, পাপা তুমি বানিকে স্টোরি শুনিয়ে ঘুম পাড়িয়ে দেবে। আর হ্যাঁ,
বানি কিন্তু রাতে ভয় পায়, তুমি ওর হাত শক্ত করে ধরে রাখো। টুইঙ্কেলের এই বিস্ফোরক মন্তব্যে আর্য আর তৃষা দুজনে যেন মাটির সাথে মিশে গেল। আদ্রিয়ান এক কোণে বসে মুখ চেপে হাসতে হাসতে লাল হয়ে গেছে। হামিদা বেগম এবার চূড়ান্ত রায় ঘোষণা করলেন। টুইঙ্কেল যখন বলেছে তখন আর তো কথাই নেই। আদ্রিয়ান, যা তো বাবা, তুষার টুকটাক দরকারি জিনিসগুলো আর্য রুমে রেখে আয়। আর আর্য, তুমি মুখ কালো করে থেকো না, নিজের দায়িত্ব পালন করতে শেখো। আর্য দীর্ঘশ্বাস ফেলে ল্যাপটপ বন্ধ করলো। সে বুঝলো চাচিমার জেদ আর টুইঙ্কেলের আবদারের সামনে তার পেশাদারি গাম্ভীর্য আজ অচল। সে চেয়ার ছেড়ে ওঠার সময় তৃষার দিকে একবার তীক্ষ্ণ দৃষ্টিতে চাইল। ঠিক আছে, তবে রুমে গিয়ে আবার সারা রাত বকবক শুরু না হয়। করিডোর দিয়ে আর্যর পিছু পিছু হাঁটাটা তৃষার কাছে আজ মনে হচ্ছে যেন এক অজানা দ্বীপের অভয়ারণ্যের দিকে যাত্রা। হামিদা বেগম অত্যন্ত যত্ন করে তৃষার প্রয়োজনীয় সবকিছু আদ্রিয়ানের হাতে আর্যর রুমে পাঠিয়ে দিয়েছেন। যাবার আগে তৃষার চিবুক ছুঁয়ে ইশারে অভয় দিয়ে গেছেন তিনি। কিন্তু তৃষার ভেতরে তখন প্রশান্ত মহাসাগরের চেয়ে উত্তাল ঢেউ। সে মনে মনে আর্যকে লক্ষ্য করে অজস্র বাক্যবাণ ছুটছে। নিজে তো একটা আস্ত পাথরের খাম্ব, সবার সামনে এমনভাবে বলছে যেন আমি সারা রাত রেডিওর মতো বাজি। ডিকটেটর কোথাকার। একটা দিনও কি শান্তি নেই? এখন ওনার ওই পারফেক্টলি গুছিয়ে রাখা মিউজিয়ামের মতো রুমে আমায় কাটাতে হবে। আর্যর রুমের দরজাটা যখন মৃদু শব্দে খুলে গেল, তৃষা থমকে দাঁড়ালো। পুরো রুমটা ঠিক আর্যর ব্যক্তিত্বের মতোই, আভিজাত্যপূর্ণ, ছিমছাম এবং কিছুটা শীতল। অফ হোয়াইট দেয়াল, একপাশে বিশাল বইয়ের তাক আর অন্য পাশে কাচের জানালা দিয়ে বাইরের অন্ধকার আকাশটা দেখা যাচ্ছে। বিছানায় ধবধবে সাদা চাদর পাতা। আর্য ল্যাপটপের ব্যাগটা টেবিলের ওপর রেখে নির্লিপ্ত গলায় বলল, দাঁড়িয়ে কেন? বিছানায় গিয়ে বসুন, আপনার ওষুধের ডায়াজেনিস শুরু হতে বেশি দিন লাগবে না। তৃষা মুখ কুচকে বিছানার এক কোণে বসলো। আর্য তখন আলমারি থেকে একটা পাতলা কম্বল বের করছিল। তার প্রতিটা কাজ এত নিখুঁত যে তৃষার নিজের অগোছালো স্বভাবের কথা মনে করে আরো বেশি আড়ষ্টতা বোধ হলো। সে বাম হাতে নিজের ওড়নাটা বারবার ঠিক করছিল। এক বিছানায় এই গাম্ভীর্যের মূর্তির সাথে রাত কাটানো ভাবতেই তার গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে। হঠাৎ আর্য তার সামনে এসে দাঁড়ালো, হাতে সেই আদার মোরব্বার জলের গ্লাস। সেই টিপয়ের উপর গ্লাসটা রেখে তৃষার ব্যান্ডেজ করা হাতটার দিকে একবার তাকালো। ব্যথা কি এখন টনটন করছে? যদি করে তবে বড় দিতে পারি, অযথা চেপে রাখবেন না। তৃষা মাথা নিচু করে বলল, না, এখন ঠিক আছে, আপনি ঘুমান, আমি এক পাশে গুটিসুটি মেরে শুয়ে থাকবো। ডোন্ট ওয়ারি, রাতে বিছানায় ফুটবল খেলার অভ্যেস আছে, তবে নিজেকে সামলে নেব আমি। তৃষার মুখে বিছানায় ফুটবল খেলার কথা শুনে আর্যর কুঞ্চিত ভ্রুদয় যেন আরো খানিকটা কুচকে গেল। সে হাতের জলের গ্লাসটা টিপয়ের উপর রাখতে রাখতে আর চোখে তৃষার দিকে তাকালো। লোকটার চাহনিতে আজ এক বিচিত্র মিশ্রণ, বিরক্তি নাকি প্রচন্ড কৌতুক তা বোঝা দেয়। ও গম্ভীর গলায় বলল, ফুটবল খেলার শখ থাকলে কাল সকালে মাঠে নিয়ে যাব। আপাতত এই অকেজো হটটা দিয়ে শান্ত হয়ে একটু চুপচাপ বসে থাকুন। আর হ্যাঁ, মাঝরাতে যদি আমাকে অভ্যাসত লাথি মেরে বিছনা থেকে ফেলে দেওয়ার চেষ্টা করেন, তবে কিন্তু পরের দিন সকালে আপনার এই ফুটবল রিটুর্নামেন্ট ঘোষণা করতে বাধ্য হব। ইজ দ্যাট ক্লিয়ার? তৃষা মনে মনে ভেঙচি কাটল। মুখে বিনয়ের অবতার সেজে বললেও মনে মনে বিড়বিড়িয়ে উঠল, উফ, মানুষটা কি রসকসহীন এক তাল পাথর। সে একটু রসিকতাও বোঝে না, সারাক্ষণ যেন প্যারেড গ্রাউন্ডে দাঁড়িয়ে হুকুম ঝাড়ছে। তবে তাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে আর্য ফের বলল, গুটিসুটি মারার প্রয়োজন নেই, বিছনাটা যথেষ্ট বড়। আর হ্যাঁ, টুইঙ্কেল আর জেদ করেছিল আমাদের মাঝখানে শোয়ার, কিন্তু ওর ঘুমের ঘরে হাত পা ছড়ার অভ্যাস আছে। আপনার ইঞ্জুরিতে লেগে যেতে পারতো বলেই আমি ওকে চাচিমার কাছে পাঠিয়ে দিছি। সো ডোন্ট ওয়ারি। নিশুতি নিস্তব্ধতায় মোড়া দূর হতে ভেসে আসছে ঝিঝি পোকার একটানা আওয়াজ। আর্য করিডোরে পার্শ্ববর্তী একটা কাউচে শুয়েছে। ও একপাশের ল্যাম্পোস জ্বালিয়ে নিবিষ্ট মনে একটা ইংরেজি সাহিত্যিক পড়ায় ব্যস্ত। তৃষা বিছানার এক প্রান্তে বালিশে মাথা দিয়ে শুয়ে পড়ল। জানালার ভারী পর্দার ফাঁক দিয়ে গলিয়ে আসা চাঁদের ম্লান আলো ঘরের আসবাবপত্রের উপর দীর্ঘ ছায়া ফেলেছে। তৃষা এপাশ ওপাশ করার চেষ্টা করছিল, কিন্তু তার ব্যান্ডেজ করা হাতটি যেন এক অবাধ্য বোঝা। ওষুধের ঘোরে তার দু চোখ ভেঙে ঘুম আসার কথা থাকলেও এক অজানা অস্বস্তি আর ভয়ের চোরাবালি তাকে গ্রাস করছে। আর্য রুমের এই হাড়হিম করা শৃঙ্খলার মাঝে সে নিজেকে খুব বেমানান অনুভব করছে। হঠাৎ করে বাতাসের ঝাপটায় জানালার পাল্লাটা সশব্দে নড়ে উঠল। সে আকস্মিক শব্দে তৃষার বুকের ভেতরটা কেঁপে উঠল। তার মনে হলো অন্ধকার কোণ থেকে কেউ যেন তাকে দেখছে। ছোটবেলার সেই ভূতের গল্পের স্মৃতিগুলো একে একে ভিড়ল মস্তিষ্কে। সে কুকড়ে গিয়ে অস্ফুট স্বরে বলে উঠল, রুমটা এত অন্ধকার কেন?
ঠিক তখনই ল্যাম্পের আলোটা হুট করে নিভে গেল। সম্ভবত বাল্বটা ফিউজ হয়েছে কিংবা আর্য নিজেই নিভিয়ে দিয়েছে। ঘোর অন্ধকারে তৃষার দম বন্ধ হয়ে আসার উপক্রম। সে কাঁপা কাঁপা গলায় ডাকলো। মিস্টার, সে কোনো সম্বোধন খুঁজে পেল না, তবুও ভয়ে ভয়ে বলল। আপনি কি জেগে আছেন? তৃষার গলা সে অসহায়ত্ব আর্যর কান এড়ালো না। সে মুহূর্তে কাউচ ছেড়ে উঠে এলো। অন্ধকারে সে নিখুঁত আন্দাজে দেয়ালের মেন সুইচে চাপ দিল। মুহূর্তে প্রজ্বলিত হলেও তীব্র পাওয়ারের রড লাইট। অন্ধকারাচ্ছন্ন পরিবেশ মুহূর্তে স্বচ্ছ আলোয় আলোকিত হলো। আর্য দ্রুত পায়ে বিছানার পাশে এসে দাঁড়ালো। তৃষার ফ্যাকাশে মুখ আর কপালে জমে ঘামবিন্দু দৃষ্টিগত হতে ওর ভ্রু কুচকে উদ্বেগ মিশ্রিত কণ্ঠে বলল। কি হয়েছে তৃষা? হাতটা কি খুব বেশি পেন করছে, নাকি জ্বরের মতো কোনো সেন্সেশন ফিল করছেন? তৃষা আর্য সে এই সুগভীর দৃষ্টির পানে চাইতে নিজের ভয়ের কথা বলতে গিয়ে লজ্জা পেল। সে আমতা আমতা করে বলল। না, হাত ঠিক আছে। আসলে অন্ধকারটা একটু বেশি ছিল তো, তাই ভয় পাচ্ছিলাম। আপনি কি সারা রাত ওই কাউচেই থাকবেন? আর্য কিছুক্ষণ স্থির চোখে তৃষার দিকে তাকিয়ে রইল। তারপর বালিশের পাশে রাখা পানির গ্লাসটা এগিয়ে দিয়ে শান্ত স্বরে বলল। আগে পানি খেয়ে নিজেকে শান্ত করুন। আপনার হার্টবিট আমি এখান থেকে শুনতে পারছি। আর ভয়ের কিছুই নেই। চোখ নেড়ে কোনো ইনডোরটা ঢোকার সাহস পাবে না। আর ভূত পেতের জন্য আমার এই রুমে ডিসিপ্লিন সহ্য করা কঠিন হবে। তৃষা এক চুমুক পানি খেয়ে নিজেকে কিছুটা গুছিয়ে নিল। আর্যর এই কাঠখোট্টা রসিকতায় তার ভয়ের রেশটা কিছুটা কাটলো। সে মৃদু হেসে বলল। আপনার ডিসিপ্লিন তো জ্যান্ত মানুষই সইতে পারে না, ভূত তো কোনো ছাড়। কিন্তু আপনি কি সত্যি এই কাউচে ঘুমাবেন? কষ্ট হবে না? আমার ট্রেনিং পিরিয়ডে আমি পাথরের উপর ঘুমিয়েছি তৃষা। এই কাউচ তো বিলাসিতা। তবে আপনি যদি খুব বেশি ইনসিকিউর ফিল করেন, তবে আমি লাইটটা জ্বালিয়ে রাখছি। অথবা তৃষা প্রশ্নাত্মক দৃষ্টি মেলে বলল। অথবা? আর্য তৎক্ষণাৎ দৃষ্টি ঘুরিয়ে বলল। নাথিং, ঘুমিয়ে পড়ুন। তৃষাও আর কথা বাড়ালো না। জোরপূর্বক চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলো। আর্য এবার লাইট জ্বালিয়ে রেখে পা বাড়ালো কাউচের দিকে। অতিবাহিত হলো কিছুক্ষণ। কক্ষের পিছনের বাগান থেকে ভেসে আসছে রজনীগন্ধার মিষ্টি সুবাস। ধীরে ধীরে তৃষা পাড়ি জমালো ঘুমের রাজ্যে। প্রভাতের উজ্জ্বল আলোক শিখা ধরিত্রীর বুকে উদ্ভাসিত হতেই শুরু হলো ব্যস্ততা। একাধারে মমতা আর ব্যস্ততার চাপ। তৃষারা উঠেছে কিছুক্ষণ আগে। নিজের হাত ভাঙা থাকলেও টুইঙ্কেলকে নিয়ে মহাব্যস্ত সে। কিচেনে হামিদা বেগম দ্রুত হাতে পরোটা বেলছেন। সাবরিনা আর তার নীল রঙের সালোয়ার কামিজের ওড়না ঠিক করতে করতে ডাইনিংয়ের দিকে ছুটছে। তার কলেজের প্রথম পিরিয়ডটা আজ কোনোভাবেই মিস করা চলবে না। অন্যদিকে মৃত্তিকার স্কুলের বিশেষ বার্ষিক ফাংশন, তাই তার সাজগোজ আর ব্যাগ গোছানোর হুলস্থুল কাণ্ডে বাড়ি মাথায় উঠেছে। আদ্রিয়ান তখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুলের অবিন্যস্ত সেট ঠিক করতে ব্যস্ত। কারণ তাকেই আজ এই দুই কন্যাকে তাদের গন্তব্যে পৌঁছে দিয়ে হাসপাতালে ছুটতে হবে তাকে। ঠিক সেই মুহূর্তে সিঁড়ি দিয়ে হন্তদন্ত হয়ে প্রায় নামতে নামতে আছাড় খাওয়ার উপক্রম হলো মেহসানার। তার আলুথালু চুল আর কাঁধের ঝোলানো ব্যাগটাই বলে দিচ্ছে সে কতটা অস্থির। মেহসানাকে দেখে হামিদা বেগম রান্নাঘর থেকে বড় একখানা পরোটা নিয়ে এগিয়ে এলেন। ওমা মেহু, এত সকালে কোথায় দৌড় দিচ্ছ? এই যে গরম পরোটা ডিম ভাজি রেডি। লক্ষ্মী মেয়ের মতো চট করে খেয়ে নাও তো। মেহসানা ঘড়ির দিকে তাকিয়ে দ্রুত জুতা পরতে পরতে বলল। আন্টি, একদম সময় নেই। আমার আজ খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস আছে। তার উপর কাল যেভাবে হুট করে চলে এসেছি, আমার হোস্টেলের বড় আপু তো নির্ঘাত পুলিশে খবর দেওয়ার জোগাড় করেছে। ওনাকে না বলে আসাটা চরম বোকামি হয়েছে। এখন না গেলেই নয়। হামিদা বেগম কপালে ভাঁজ ফেলে বললেন। সে কি কথা? খালি পেটে বাড়ি থেকে বের হওয়া আমাদের বংশের নিয়ম নেই। অন্তত এক গ্লাস দুধ খেয়ে যাও মা। মেহসানা ব্যাগটা কাঁধে ঠিক করতে করতে মাথা নাড়ল। না আন্টি, জাস্ট ইম্পসিবল। এখন রিক্সা পেতেও অনেক সময় লাগবে। আমি গেলাম। ঠিক তখনই ড্রয়িং রুমের কোণ থেকে আয়েশ করে কফি পান করতে করতে উদয় হলো আদ্রিয়ান। সে মেহসানার এই ঝড়ো গতিসম্পন্ন প্রস্থান দেখে কৌতুকে সুরে বলল। ও মিস মিমি তো দেখছি আজ অলিম্পিক দৌড়বীরের ট্রেনিং নিচ্ছে। তা এভাবে না খেয়ে দৌড়ালে মাঝপথে যে আপনার ওই হাই ভলিউম ইঞ্জিনটা বন্ধ হয়ে যাবে না, তার গ্যারান্টি কি? মেহসানা আদ্রিয়ানের দিকে অগ্নিদৃষ্টি হেনে বলল। মিস্টার সার্জন, আপনার এই ফালতু জোক শোনার সময় আমার হাতে নেই। আমি রিক্সা পাবো কি পাবো না সেটা নিয়ে টেনশনে আছি। আর আপনি কফি খেয়েছেন? আদ্রিয়ান কফির মগটা টিপয়ে রেখে মেহসানার একদম সামনে এসে দাঁড়ালো। সে পকেট থেকে গাড়ির চাবিটা বের করে আঙ্গুলে ঘোরাতে ঘোরাতে বেশ রসিকতার স্বরে বলল। আরে বাবা, এত প্যানিক করার কি আছে? আপনার ওই হোস্টেলের বড় আপু তো আর আপনাকে ফাঁসি দেবে না। আর রিক্সার কথা ভুলে যান। এই জ্যামের শহরে রিক্সা দিয়ে ক্লাস ধরা মানে হচ্ছে ক্লাস শেষের পর কলেজে পৌঁছানো।
মাদার ইন্ডিয়া যখন বলেছে খেতে, তখন খেয়ে নিন। আমি আপনাকে ড্রপ করে দিব। মেহসানা এক মুহূর্ত থমকে গেল। আদ্রিয়ানের এই অযাচিত সাহায্যের প্রস্তাব তার কাছে কিছুটা অবিশ্বাস্য ঠেকল। সে সন্দিহান দৃষ্টিতে আর চোখে আদ্রিয়ানকে নিরীক্ষণ করে বলল, আপনি ড্রপ করবেন? মানে কেন? আপনার তো আবার হসপিটাল আছে, দেরি হয়ে যাবে না? আদ্রিয়ান একটা দীর্ঘশ্বাস ফেলে অবলীলায় বলল, দেরি তো হবেই, কিন্তু আপনার ওই মেজাজি হোস্টেল আপুর বকা খাওয়ার চেয়ে আমার অফিসের লেট মার্ক অনেক বেশি সেফ। তার উপর আপনি যদি রাস্তার ক্ষুধার চোটে জ্ঞান হারান, তবে রিক্সা চালক তো ভয়ে দেশ ছেড়ে পালাবে। তাই দয়া করে এই অধমের গাড়িতে বসুন এবং মাদার ইন্ডিয়ার হাতে বানানো পরোটা অন্তত ব্যাগে ভরে নিন। হামিদা বেগম হেসে উঠে মেহসানার হাতে একটা টিফিন বক্স গুজে দিলেন। মেহসানা আর না বলতে পারল না। আদ্রিয়ানের এই অদ্ভুত ধরনের যত্ন আর আড্ডার মেজাজ তাকে এক প্রকার শান্ত করলো। মেহসানা বক্সটা ব্যাগে রাখতে রাখতে আদ্রিয়ানকে খোঁচা দিয়ে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।